আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অ্যাকাউন্টিং এ আমরা ইকুয়েশনের চ্যাপ্টারটা শেষ করেছি। আহ ইকুয়েশনে চ্যাপ্টারটা আশা করছি যে আপনাদের কারো কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা আছে এর আগের চ্যাপ্টারটা যেটা আমরা শেষ করেছি সেই চ্যাপ্টারটায়? ইকুয়েশনে যে চ্যাপ্টারটা শেষ করেছি প্রথম দিন যেটা আমরা আলোচনা করেছিলাম, ভাইয়া, ইনফ্যাক্ট 2 এবং 3 নম্বর ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম, আশা করছি কারো কোনো সমস্যা নাই। বিকজ ভাইয়া ওই আমি একটু বলবো। জি। আচ্ছা ভাই, ওই 1 নাম্বার চ্যাপ্টারে আমাদেরকে একটা প্র্যাকটিসের অঙ্ক দিতে চেয়েছিলেন আর কি। আচ্ছা আর আমরা যেহেতু আসলে অ্যাকাউন্টিং বেসড না, হ্যাঁ, আমাদেরকে যদি এই শিট গুলো আগে দিয়ে দেন তাহলে আমার মনে হয় ধরতে আমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, না আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা কি শীটটা আর আমি আমার আসলে কিন্তু আমার ওভারঅল টোটাল টোটাল জিনিসটা যদি আমি পেতাম তাহলে আমি আসলে কতটুকু এফোর্ট দিতে হবে আমি বুঝতে পারতাম, বুঝতে পারছেন? জি এ, যদি এমন, তার মানে আর পরীক্ষার বেশি দিন নাই, খুব কম টাইম আছে, এই জন্য আর কি আমি এটা, তার মানে আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন থেকে নিজেদেরও পড়ালেখা শুরু করা দরকার, বুঝতে পারছেন ভাইয়া? জি। একটু একটু দেখেন, হ্যাঁ। ওই লাস্ট ক্লাসে এক্সারসাইজটা কিন্তু দেওয়া হয় নাই। লাস্ট মানে একটা এক্সারসাইজ করার কথা ছিল যেটা সেটা। হ্যাঁ 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 ভাইয়া, বলছিলেন যে একটা এক্সট্রা অঙ্ক দিবেন, আমরা যাতে করে একটু প্র্যাকটিস করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি মানে আজকে দিয়ে দেই ওই এক্সারসাইজটা। এই শিটটা হ্যাঁ হ্যাঁ অলরেডি হ্যাঁ শেয়ার করেছি জি। আপনাদের গ্রুপে। এইটা আজকে যেটা পড়াবেন। হ্যাঁ, হ্যাঁ, সেইগুলি ক্লাসের আগে একদিন আগে যদি শেয়ার করা যায় তা আরো প্রিন্ট করে ভালো, নিতে আমরা সুবিধা একটু হবে। দেখে নিব। প্রিন্ট করে একদিন, নিতে আপনাদের সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, আর প্রিন্ট একটু করে ভাই নিয়ে আমরা আমি একটু আমি নিজেরাও চাচ্ছি যে বোঝার চেষ্টা যদি করলাম। আপনার রেডি থাকে আপনি তার মানে একের অধিক শিটও শেয়ার করতে পারেন। কি জন্য? কারণ আমরা যেহেতু অ্যাকাউন্টিং বেস না, একটু পড়ে রাখলে আমাদের জন্য ধরতে অনেক ইজি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। ঠিক আছে ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আহ, এখন মডিউল মানে সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। এটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে 20 মার্কস আসবে একটা প্রশ্ন। ঠিক আছে, আগে যেটা আমরা আলোচনা করেছি সেখান থেকে 20 মার্কস আসবে, এখান থেকে 20 মার্কস আসবে। সুতরাং এই ক্লাসটা আমরা একটু পরিশ্রম করব নিজেরা, যারা অ্যাকাউন্টিং বেস না প্লিজ সবাই একটু রেসপন্স করব। কারো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমরা একটু ডিসকাস করব নিজেরা নিজেরা। যারা অ্যাকাউন্টিং এ আছেন তাদের জন্য একটু ইজিয়ার চ্যাপ্টার, কারণ এটাকে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এর একদম মেজর সাবজেক্ট ধরা হয়, মানে মেইন সাবজেক্ট হচ্ছে এটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এর। সো এটা যদি আপনি বুঝতে পারেন অন্যান্য পার্টগুলি আপনার জন্য বোঝাটা সুবিধার হবে। আর এটাতে যদি আপনার কোনো কারণে কোনো কনফিউশন ক্রিয়েট হয় তাহলে অন্য পার্টগুলি আপনি কভার করতে আপনার জন্য একটু টাফ হবে। সুতরাং এটা একটু সবাই মাথায় রাখবেন এটা পড়ার জন্য। গোল্ডেন রুলস ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট ফর ডিফারেন্ট টাইপস অফ ট্রানজাকশন। এখানে আমরা মূলত 3 ধরনের ম্যাথের কম্বাইন্ড একটা ম্যাথ করব, সেটা হচ্ছে জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স। জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স করার আগে আমার ডেবিট এবং ক্রেডিটের কিছু ইন্টারন্যাশনাল গোল্ডেন রুলস আছে, সেই রুলসগুলি আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রথমত, আমরা আগের ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম বা ইকুয়েশন যেটা আমরা পড়েছিলাম সেখানে আমরা অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, রেভিনিউ, এক্সপেন্স এগুলি কিন্তু দেখেছি। এগুলি কোনটা কি, কোনটা কিভাবে কাজ করে, এগুলি সবই আমাদের দেখার সুযোগ হয়েছে আগের ক্লাসগুলিতে, এগুলি সবই আমাদের দেখার সুযোগ হয়েছে। আজকে আমরা এই 5টা এলিমেন্টসের বা কম্পোনেন্টসের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট বাড়া কমার ক্ষেত্রে কোন ধরনের ইফেক্ট পড়ে সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে অ্যাসেটের ক্ষেত্রে বলি। অ্যাসেট ডেবিট যদি হয়, ডেবিট অ্যাসেট যদি মানে ডেবিট ক্যাটাগরিতে নিতে হয়, ডেবিট মানে হচ্ছে ইনক্রিজ ইন অ্যাসেট অ্যাকাউন্ট, ক্রেডিট মানে হচ্ছে ডিক্রিজ ইন অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে আমি যদি অ্যাসেটের প্যাটার্নে যদি বলি যে কোনটা ডেবিট অ্যাসেট, কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে, আপনার অ্যান্সার হবে অ্যাসেট যদি বাড়ে তাহলে সেই অ্যাসেটটাকে আমি ডেবিট করে দেখাবো। অ্যাসেট যদি কমে তাহলে সেটাকে আমরা ক্রেডিট করে দেখাবো। অ্যাসেট যদি কমে, অ্যাসেট কমা মানে হচ্ছে এটা ক্রেডিট, আর অ্যাসেট বাড়া মানে এটা হচ্ছে ডেবিট। অ্যাসেটের সাথে এখানে মূলত এক্সপেন্স ওয়ার্ডটার সাথে সম্পর্ক, মানে অ্যাসেট এবং এক্সপেন্স দুইটা এক সুতায় বাঁধা। অর্থাৎ অ্যাসেটের ক্ষেত্রে যেমন ডেবিট মানে অ্যাসেট বাড়লে ডেবিট হয়, এক্সপেন্সের ক্ষেত্রে এক্সপেন্স বাড়লে ডেবিট হয়। অ্যাসেটের ক্ষেত্রে যেমন অ্যাসেট কমলে ক্রেডিট হয়, এক্সপেন্সের ক্ষেত্রেও
এক্সপেন্স কমলে ক্রেডিট হবে। বাকি যে তিনটা জিনিস আছে অর্থাৎ রেভিনিউ, ওনার সিকিউরিটি, লাইবিলিটি, এগুলি সব রিভার্স। এগুলি সব রিভার্স হচ্ছে লাইবিলিটির ক্ষেত্রে যদি লাইবিলিটি বাড়ে তাহলে এটা হচ্ছে, যদি লাইবিলিটি বাড়ে তাহলে এটা ক্রেডিট হবে, যদি লাইবিলিটি কমে তাহলে এটা ডেবিট হবে। অর্থাৎ আমি দুইটা জিনিস মাথায় রাখবো, মানে জাস্ট তিনটা জিনিস মাথায় রাখবো আমি। এক নম্বর হচ্ছে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স ইজ ইকুয়াল, মানে রুলসের ক্ষেত্রে অ্যাসেট এবং এক্সপেন্স একই নিয়ম চলে, একই নিয়ম মেনে চলে। অ্যাসেট এবং এক্সপেন্স একই নিয়ম মেনে চলে, এবং এই নিয়মটা হচ্ছে অ্যাসেট বা এক্সপেন্স যাই যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে ডেবিট। অ্যাসেট বা এক্সপেন্স যদি বাড়ে, অ্যাসেট বা এক্সপেন্স যদি কমে তাহলে সেটা হচ্ছে ক্রেডিট। অ্যাসেট আর এক্সপেন্স গেল, তাহলে অ্যাসেট আর এক্সপেন্স ছাড়া আমার কন্ডিশন থাকে লাইবিলিটি, ওনার সিকিউরিটি এবং রেভিনিউ। এই তিনটার জন্য একটা নিয়ম, এই তিনটার জন্য নিয়ম হচ্ছে সেম একই রকম। এখান থেকেও আমি আইডেন্টিফাই করব কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তিনটা হচ্ছে এটার নিয়মের উল্টা। তাহলে এখানে হয়েছে দুইটার ক্ষেত্রে যদি যখন বাড়ে প্লাস হলে সেটা ডেবিট ছিল, এখানে তিনটেই যখন প্লাস হবে তখন তিনটেই হবে ক্রেডিট, আর তিনটেই যখন মাইনাস হবে তখন তিনটেই হবে ডেবিট। অর্থাৎ ডিটা এখানে, এই প্লাসের ডিটা মাইনাসে চলে আসবে, মাইনাসের ডিটা এখানে প্লাসে চলে যাবে। এই হচ্ছে মানে অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, রেভিনিউ এবং এক্সপেন্সের ক্ষেত্রে রুল অফ থাম। রুল অফ থাম এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি আপনি ঠিকঠাক করে বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই চ্যাপ্টারের ম্যাথ করাটা ইজিয়ার হবে। সবাই একটু দেখেন, আমি একটু জাস্ট 30 সেকেন্ড দেখেন, আমি তারপরে জিজ্ঞেস করবো, যে কোনো একজন একটু বলবেন আমাকে। 30 সেকেন্ড একটু দেখেন, কারণ আমার পরের ম্যাথে যাতে আপনার কোনো রিফ্লেকশন, নেগেটিভ রিফ্লেকশন না আসে। যে কোনো একজন বলেন, অ্যাকাউন্টিং না এরকম, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না এরকম, যে কোনো একজন বলেন। অ্যাসেট এবং এক্সপেন্স যদি বাড়ে তাহলে ডেবিট হবে, আর যদি কমে তাহলে ক্রেডিট হবে। আর ওনার সিকিউরিটি, রেভিনিউ, লায়াবিলিটি যদি বাড়ে ক্রেডিট হবে, যদি কমে ডেবিট হবে। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে? মানে যদি আমি মানে পরের পরের ফার্দার অ্যাক্টিভিটিতে যাই, সবাই তো পারবেন, এটা কারো কোনো সমস্যা হবে না তো? আমার কিন্তু একটু পরে আমি মানে প্র্যাকটিসে গেলে যাতে রেসপন্সটা পজিটিভলি আসে। ডেবিট অ্যান্ড ক্রেডিটের বিভিন্ন এক্সাম্পল দেওয়া হচ্ছে, ডেবিট এবং ক্রেডিটের ট্রানজেকশনের বিভিন্ন এক্সাম্পল দেওয়া হচ্ছে, ডেবিট এবং ক্রেডিটের ট্রানজেকশনটার এক্সাম্পল দেওয়া হচ্ছে। উম, দরকার নাই, এগুলো আমরা পড়েছি সব। আমরা ম্যাথ প্রবলেমে যাব, সরাসরি ম্যাথ প্রবলেমে যাচ্ছি, সরাসরি ম্যাথ প্রবলেমে যাচ্ছি। এটা আপনাদের ম্যাথের কাজ। হ্যাঁ, এখানে দেখেন আমরা ম্যাথের জন্য আহ, এই এখানে যেমন আগে ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একটা ম্যাথ দিয়েছিলাম, এখানে দুইটা ম্যাথ আপনাদের। ম্যাথ প্রবলেম এক, ম্যাথ প্রবলেম এক, এটা আমরা সলভ করব না, এটা আপনাদের বইয়ের ম্যাথ। এখানে জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স করার কথা বলেছে। এইটা জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্সটা এখানে আমরা একসাথে করে দিয়েছি, এটা করে দেওয়া আছে। এটা আমরা করব না, কারণ এটা স্পেসিফাইড করা। আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব, শুরু থেকে সবাই একটু বুঝে বুঝে আগাবো। এই ম্যাথটা করব, এবং এই ম্যাথটাতে সকল এন্ট্রিকে আমরা একত্রে নিয়ে আসছি, সব এন্ট্রিকে একত্রে নিয়ে আসছি।
মানে আপনাদের পরীক্ষা যত রকম এন্ট্রি আসতে পারে সকল এন্ট্রিকে একত্রে নিয়ে আসছে এই ম্যাথটা। তাহলে এখানে আগের যে ম্যাথটা আছে এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস ম্যাথ, আর এটা হচ্ছে আপনাদের মূল ম্যাথ। দুইটা ম্যাথ আপনারা একসাথে করবেন। প্রথমে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্নাল নিয়ে কথা বলবো। প্রথমে জার্নাল, লেজার ট্রায়াল ব্যালেন্স কি জিনিস এটা আমরা একটু পরে দেখব। প্রথমে আমরা জার্নাল নিয়ে কথা বলবো। জার্নাল মানে কি? জার্নাল মানে হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসে যেই প্রসেসে কোনো একটা ট্রানজেকশন ডেবিট এবং ক্রেডিট দ্বৈত সত্তায় যখন কোনো ট্রানজেকশনকে ইনভলভ করা হয় তখন সেটাকে আমরা বলবো জার্নাল। অর্থাৎ যে কোনো একটা ট্রানজেকশন যদি সেটা ট্রানজেকশন হয়, যদি এটা ট্রানজেকশন হয়, অনেক সময় এমন হতে পারে ফ্রিকোয়েন্টলি আপনাদের কাছে এমন ট্রানজেকশনও দিতে পারে যেটা আসলে ট্রানজেকশন না। যদি ট্রানজেকশন না হয় তাহলে সেটা তো ডেবিট এবং ক্রেডিটে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেটা ডেবিট এবং ক্রেডিটে যাবে না। বাট যখন ডেবিট এবং ক্রেডিটে যাবে তখন আমি সেই ডেবিট এবং ক্রেডিটের পার্টটাকে ইকুয়ালি, একটা অ্যামাউন্টকে আমি ডেবিটের ঘরে বসাবো, একটা অ্যামাউন্টকে আমি ক্রেডিটের ঘরে বসাবো। অলওয়েজ ডেবিট এবং ক্রেডিট পরস্পর সমান হবে। এটা হচ্ছে জার্নাল। জার্নাল মানে হচ্ছে আমি সারা বছরে যতগুলি ট্রানজেকশন করেছি সেই ট্রানজেকশনগুলিকে সেই ট্রানজেকশনগুলিকে ট্রানজেকশন ওয়াইজ আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করার প্রসেসকে বলা হয় জার্নাল। দেখেন, এই ট্রানজেকশনে ক্যাশের ট্রানজেকশন হয়েছে 1 তারিখে, ক্যাশের ট্রানজেকশন হয়েছে 2 তারিখে, ক্যাশের ট্রানজেকশন হয়েছে 5 তারিখে, ক্যাশের ট্রানজেকশন হয়েছে 6 তারিখে, ক্যাশের ট্রানজেকশন হয়েছে 8 তারিখে, বিভিন্ন সময় ক্যাশের ট্রানজেকশন হয়েছে। জার্নালে আমি সকল ট্রানজেকশনগুলিকে ডেট ওয়াইজ জাস্ট পয়েন্ট আউট করব, নোটিস করব ডেট ওয়াইজ। লেজার যখন হবে, মানে লেজার করা মানে হচ্ছে এই ট্রানজেকশনগুলিকে তাদের নাম অনুযায়ী আমি আলাদা করব। মানে জার্নালে আমি সারা মাসের ট্রানজেকশনগুলিকে ক্যাটাগরি অনুযায়ী, মানে তাদের প্রত্যেকটা ডেট অনুযায়ী ট্রানজেকশনকে আলাদা করব। লেজারে গিয়ে আমি প্রত্যেকটা ট্রানজেকশন অনুযায়ী, প্রত্যেকটা ট্রানজেকশন ওয়াইজ সেগুলিকে আমি আলাদা করব বা সেগুলিকে আমি লিপিবদ্ধ করব প্রত্যেকটা ট্রানজেকশন ওয়াইজ। যেমন আমি এখানে একটা লেজার দেখানোর চেষ্টা করেছি যে ক্যাপিটালের জন্য কয়টা লেজার আছে। যেমন এখানে আমি লেজারের মধ্যে নিয়ে আসছি একটা কোম্পানির, ধরেন ক্যাশ কতটুকু হয়েছে, সারা মাসে সে কত টাকার ক্যাশ ডেবিট ক্রেডিট করেছে, ট্যাকে ক্যাশের পুরো হিসাবটা একত্রে নিয়ে আসছে। মানে লেজারটা জার্নালের একটু পরিশুদ্ধ ভাষণ। পরিশুদ্ধ ভাষণ বলার কারণ হচ্ছে, মানে জার্নালটা তো স্ক্যাটার্ড অবস্থায় থাকে, লেজারে এনে আমি প্রত্যেকটা ট্রানজেকশনের মানে নেট ব্যালেন্সটা কত, সারা মাসে কত টাকা ট্রানজেকশন করেছে সেইটা আমি লিপিবদ্ধ করি যেই প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে লেজার। আর ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে আরো পরিশুদ্ধ। অর্থাৎ সকল ট্রানজেকশনগুলির, এই যে লেজারে আমি প্রত্যেকটা আইটেমের সামারি নিয়ে আসছি, সেই আইটেমের সামারিগুলিকে একত্রে যেখানে আমি লিপিবদ্ধ করি সেখানটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। মূলত ট্রায়াল ব্যালেন্স দিয়ে আমরা শুরুর দিক থেকে দেখব যে জার্নালে প্রত্যেকটা ট্রানজেকশনে 2টা এন্টিটি থাকবে এবং এই 2টা এন্টিটি, একটা ডেবিট এবং একটা ক্রেডিট থাকে, প্রত্যেকটা ট্রানজেকশনে একটা ডেবিট একটা ক্রেডিট থাকে এবং প্রত্যেকটা ট্রানজেকশনেই ডেবিট আর ক্রেডিট মিলে যাচ্ছে। ট্রায়াল ব্যালেন্সে গিয়ে আমি দেখব যে এই যে ডেবিট ক্রেডিট প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মিলানো, লাস্ট পার্টে গিয়ে ডেবিট এবং ক্রেডিটের পার্টটা পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে গিয়ে আমার কোম্পানির টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিটের অ্যামাউন্টটার ব্যালেন্সিংটা শো করা হয়। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে দেখা হয়। এখন আমাদের হয়তো জাস্ট নিজেদের সেন্সটাকে অ্যাপ্লাই করার জন্য আমি বলছি, বাট পরীক্ষায় আসলে ট্রায়াল ব্যালেন্স কি কাজ করবে, লেজার কি কাজ করবে, জার্নাল কি কাজ করবে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট আসে না। মানে খুব একটা ইম্পর্টেন্টলি বলা হয় না জার্নাল কাকে বলে, লেজার কাকে বলে, ট্রায়াল ব্যালেন্স কাকে বলে, এগুলি কোন কাজে ব্যবহার করা হয়, শুধু এতটুকুই বলা হয় বা এতটুকু বলা থাকবে। বাট আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই 3টা বুকসের মধ্যে কোন বইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কোন বইটা সবচেয়ে ইম্পর্টেন্ট? এই 3টা বইয়ের মধ্যে লেজার, জার্নাল এবং ট্রায়াল ব্যালেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেজার, জার্নাল না। লেজার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেজার, কারণ লেজারের মাধ্যমে
কারণ লেজারের মাধ্যমে আমি একটা ট্রানজেকশনের টোটাল পাথটা বুঝতে পারি। যে ক্যাশে সারা মাসে কত ট্রানজেকশন হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবলে কত ট্রানজেকশন হয়েছে, সার্ভিস রেভিনিউতে কত ট্রানজেকশন হয়েছে, কত টাকা এক্সপেন্স হয়েছে, এই সকল সামষ্টিক নীতিকর্মগুলি আমরা লেজারের মাধ্যমে বুঝতে পারি। এটা কিন্তু জার্নালের মাধ্যমে পরিপূর্ণভাবে বোঝা যায় না, কারণ জার্নালে তো সকল ট্রানজেকশনকে আমি এলোপাথারিভাবে দিই, ডেট ওয়াইজ শুধুমাত্র আমি পয়েন্ট আউট করে দিই। কিন্তু লেজারের মাধ্যমে আমি যেহেতু ট্রানজেকশন ক্যাটাগরাইজ অনুযায়ী সকল সামারিটা পয়েন্ট আউট করতে পারি, এজন্য এই তিনটা স্টেটমেন্ট বা এই তিনটা ট্রানজেকশন প্রসেসের মধ্যে লেজার ইজ বেস্ট। এই জন্য লেজারকে ট্রানজেকশন বুকের কিং বলা হয়। কিং, এরকম একটা প্রশ্ন পাবেন আমরা রচনামূলক, যে লেজারকে কেন কিং বলা হয়। কিং বলা হয় কেন, এটার একটা ব্যাখ্যা আমি জাস্ট নিজের মতো করে একটু ব্যাখ্যা করলাম। আপনারা রাইটিং শিটে ওয়াই লেজার ইজ কল্ড দ্য কিং পার্ট অফ ট্রানজেকশন অ্যাকাউন্টিং, এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এটা। এবার আমরা প্রথমে জার্নাল নিয়ে কথা বলবো। জার্নালের ক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে যে ট্রানজেকশনটা যেটা হচ্ছে ট্রানজেকশনের একটা ডেট থাকে, প্রথম ঘরে আমি ডেটটা দিব। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন। অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন মানে হচ্ছে ওই ডেটে যে ট্রানজেকশন হচ্ছে সেটা। তারপরে রেফারেন্স নাম্বারটা ফাঁকা থাকে। আর এটা আগের যুগে রেফারেন্স নাম্বারটা, আগের বইগুলিতে রেফারেন্স নাম্বারটা থাকতো, বাট আপনারাও রেফারেন্স নাম্বারটা দিবেন। তারপরে হচ্ছে ডেবিট অ্যামাউন্টটা থাকবে, ক্রেডিট অ্যামাউন্টটা থাকবে। প্রত্যেক ডেটে যতগুলি ট্রানজেকশন হোক না কেন, একের অধিক ট্রানজেকশন বা যাই হোক না কেন, প্রত্যেকটা ডেটের ডেবিট এবং ক্রেডিট সমান হবে। এখন প্রত্যেকটা ডেটের ট্রানজেকশনের নাম দিব কি, প্রত্যেকটা ডেটের ট্রানজেকশনের ডেবিটের ঘরে কি বসবে, ক্রেডিটের ঘরে কি বসবে, এইটার জন্য একটু আগে যে আমি 5টা রুলস পড়ে আসছি, সেই রুলসটা আমার মাথায় রাখতে হবে। আমরা 5টা রুলস পড়ে আসছিলাম। অ্যাসেট এবং এক্সপেন্স যদি বাড়ে তাহলে সেটা ডেবিট ঘরে দেখাবো, অ্যাসেট এবং এক্সপেন্স যদি কমে তাহলে সেটা ক্রেডিট ঘরে দেখাবো। সাবসিকুয়েন্টলি লায়াবিলিটি, ওনার্স ইকুইটি এবং ইনকাম যদি বাড়ে তাহলে সেগুলি আমরা ক্রেডিট ঘরে দেখাবো, যদি কমে তাহলে সেগুলি আমরা ডেবিট ঘরে দেখাবো। 1 তারিখের একটা ট্রানজেকশন হয়েছে, এই তারিখের ট্রানজেকশনে প্রথমে আমি আইডেন্টিফাই করব যে ট্রানজেকশনটা হচ্ছে সেটার মধ্যে যেই 2টা পক্ষ থাকছে, সেই 2টা পক্ষ আমার ওই 5টা ঘরের মধ্যে কোন কোন ঘরের সাথে মিল, এটা আমি প্রথমে দেখব। কোন ঘরের সাথে মিল হলে এটা কি ডেবিটের দিকে বসবে না ক্রেডিটের দিকে বসবে, এটা আমরা অটোমেটিক বুঝতে পারবো। যেহেতু ডেবিট এবং ক্রেডিট পরস্পরের ভাইস ভার্সা, মানে ডেবিট একদিকে হলো অটোমেটিক অন্যটা ক্রেডিট হবে, তাহলে একটা ট্রানজেকশনকে আমরা বুঝলে অন্য ট্রানজেকশনকে আমরা না বুঝেও চাইলে অন্য ঘরে বসিয়ে দিতে পারি, বাট আমরা সেটা করব না। আমরা ডেবিট যদি বুঝি, ক্রেডিটটাকেও বুঝে লেখার চেষ্টা করব ট্রানজেকশনগুলিতে। যেহেতু একটা ম্যাথ করছি, পরীক্ষার হলে আমি আপনাদেরকে টেকনিক্যালি বলে দিব যে টেকনিকটা অ্যাপ্লাই করলে ইউ মে প্রসিড দ্য ম্যাথ ইন ইজি ওয়ে। সবাই পরে পরে জয়েন করলে তো হবে না, কারণ হচ্ছে আমরা ক্লাসের তো একটা ফ্লো থাকে। হুম, কারণ পরে জয়েন করলে, এখন আপনি প্রথমের কথাটুকু বুঝলে জীবনেও যিনি একটু আগে জয়েন করেছেন আপনি ম্যাথটা বুঝবেন না। অ্যাকাউন্টিং তো একটা ফ্লো, যেটা একদম প্রথম টোন থেকে শেষ টোন পর্যন্ত ইম্পর্টেন্ট। তারিখ 1, মার্চের 1 তারিখ। টিম, আমার কোম্পানি নাম আছে, মানে প্রশ্নটা কি, মিস্টার টিম ওয়াজ স্টার্টেড এ মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস বিজনেস অন মার্চ এত, নেমড টিম শপ। একটা দোকান দিয়েছে মিস্টার টিম হচ্ছে ওনার, একটা দোকান দিয়েছে টিম শপ নামে। সেই টিম শপে তিনি মার্চের 1 তারিখ থেকে ট্রানজেকশন করেছেন। দ্য ফলোয়িং সিলেক্টেড ইভেন্টস অ্যান্ড ট্রানজেকশনস অকার ডিউরিং মার্চে নিচের এই ট্রানজেকশনগুলি হয়েছে। প্রথম ট্রানজেকশন মার্চের 1 তারিখে, টিম ইনভেস্ট, কথা বলবেন সবাই, মানে লাউডলি বলবেন যার যেটা মনে হয়, যাদেরকে জিজ্ঞেস করবো, কারণ আপনাদের হেল্প নিয়ে আমি পরের ম্যাথের পার্টে যাব। টিম ইনভেস্টেড টাকা 40,000 ক্যাশ ইন দ্য বিজনেস। এই ট্রানজেকশনে 2টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টিম সাহেব মানে মালিক একটা টাকা ইনভেস্ট করেছে, টাকাটা কত, 40,000, কি আকারে, ক্যাশ আকারে ইনভেস্ট করেছে। তাহলে এই লাইন থেকে আমি আসলে 2টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, এখান থেকে একটা জিনিস হচ্ছে ক্যাশ প্রতিষ্ঠানে,
মালিক বা ওনার প্রতিষ্ঠানে 40,000 টাকা দিয়েছে কি আকারে? ক্যাশ আকারে। তাহলে একটা ক্যাশ, আরেকটা হচ্ছে মালিক দিয়েছে। মালিক যদি দেয় সেটাকে আমরা বলি ক্যাপিটাল। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, ক্যাপিটাল কোন ঘরের উপাদান আর ক্যাশ কোন ঘরের উপাদান? ক্যাপিটাল ওনার্স ইকুইটি আর ক্যাশ অ্যাসেট। ওকে, আর cash হচ্ছে অ্যাসেট। সবাইকে এটা ক্লিয়ার যে ক্যাপিটাল হচ্ছে, এটা আগের পড়ার সাথে আমার মিল, ইকুয়েশন আমরা এটা পড়ে আসছি। ক্যাপিটাল ওনার্স ইকুইটির ঘরের জিনিস, আর ক্যাশ হচ্ছে অ্যাসেটের ঘরের জিনিস। সবাইকে এটা অ্যাসেট। ক্লিয়ার? যারা অ্যাকাউন্টিং এর না তারা একটু রেসপন্স করবেন। এই ম্যাথটা বুঝলে পরীক্ষায় আপনি 20 পাবেন, 20, একদম ক্লিয়ার। এবং এটা আমরা যে ট্রানজেকশন দিচ্ছি এই ট্রানজেকশনের বাইরে ম্যাথ আসবে না, সোজা ম্যাথটা বুঝতে হবে। তাহলে কারো কোনো কনফিউশন নাই, আমি আগাইতে পারি? নাই, ওকে। তাহলে আমি প্রথমে ট্রানজেকশনের দুইটা প্যাটার্ন ঠিক করে ফেললাম। একটা হচ্ছে ক্যাপিটাল, এখানে একটা ট্রানজেকশন হয়েছে, আর একটা হচ্ছে ক্যাশ। এবার আমি ট্রানজেকশনটা আবার একটু ডিক আউট করি। টিম ইনভেস্টেড 40,000 টাকা ক্যাশ ইন দ্য বিজনেস, মানে মালিক 40,000 টাকা বিজনেসে দিয়েছে, তার মানে বিজনেসে 40,000 টাকা ক্যাশ বেড়েছে, ক্যাশটা বাড়ছে। ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট যদি বাড়ে তাহলে সেটা কি হয়? ডেবিট। ডেবিট, ক্রেডিট হবে। ডেবিট হবে। ওকে, ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট হবে 40,000 টাকা। একটা এন্ট্রি শেষ হলো আমার। আমি বলছি অটোমেটেড ক্যাপিটালটা ক্রেডিট হয়ে যাবে, আমরা জানি, মানে ভাইস ভার্সা হলে অটোমেটেড ক্রেডিট হয়ে যাবে, বাট আমরা ক্রেডিটটা বলবো না, আমরা একটু বুঝে দেখি। মিস্টার টিম 40,000 টাকা দিয়েছে ক্যাপিটাল আকারে, কোম্পানির জন্য এই ক্যাপিটালটা কি? ঋণ না তাদের অ্যাসেট? অ্যাসেট। কোম্পানির জন্য এটা কি? কোম্পানির জন্য এটা asset। গ্রেট, অ্যাসেট। মিস্টার টিম সাহেব যে টাকাটা দিয়েছেন, কোম্পানি টিমসের নামে তো লিখবে, কোম্পানি দুইটা কথা লিখবে না তার অ্যাকাউন্টে? দুইটা কথা। কোম্পানি লিখবে কি? ক্যাশ আকারে আমি 40,000 টাকা পেয়েছি, ক্যাশ অ্যাসেট বেড়েছে। আরেকটা হচ্ছে এই 40,000 টাকা কোম্পানি কার কাছ থেকে নিয়েছে? টিমের কাছ থেকে, মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে। এই টাকাটা কি মালিককে ফেরত দিতে হবে? জি, দিতে হবে। যদি মালিককে ফেরত দিতে হয় তাহলে এই যে টিম যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছে, এই ক্যাপিটালটা কোম্পানির কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? কোম্পানির লাইবিলিটি কাছে তাহলে। অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। লাইবিলিটি। কোম্পানির কাছে এটা ঋণ, সোজা কথা বাংলায় যদি বলি কোম্পানির ঋণ না এটা? কোম্পানির ঋণ, কারণ কোম্পানি মালিক দিয়েছে, কারণ আমরা জানি মালিক এবং কোম্পানি আলাদা এন্টিটি। মালিক দিয়েছে, মালিক বললো যে এই যে নাও, তোমরা তো ব্যবসা চালাইতে পারলো না, পারো না, এই 40,000 টাকা আমি তোমাকে দিলাম, নাও ব্যবসা এবার রান করো। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কপারেশন, আমি 40,000 টাকা আপনাকে এত তারিখে দিয়ে দিব। এই টোন মানে কি? আমি যে টাকাটা আপনার কাছ থেকে নিচ্ছি, আমি এটা, আপনি আমার কাছ থেকে এই টাকাটা পাবেন, মানে এটা আমার লাইবিলিটি, মানে ক্যাপিটালটা প্রতিষ্ঠানের লাইবিলিটি। রাইট? সবাই কি ক্লিয়ার? কারো কনফিউশন Clear? আছে? আচ্ছা, ক্লিয়ার। ক্যাপিটাল যদি লাইবিলিটি হয়, এই লাইবিলিটিটা 40,000 টাকা মানে দোকানে ঢুকানোর কারণে লাইবিলিটিটা, ঋণটা বাড়লো না কমলো? ঋণ বাড়লো। 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 ঋণ যদি বাড়ে তাহলে সেটা কি ডেবিটে বসে না ক্রেডিটে বসে? ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিটে বসে। ঋণ যদি বাড়ে তাহলে সেটা ক্রেডিটে বসে, এজন্য ক্যাপিটাল আকারে 40,000 টাকাকে আমি ক্রেডিটে বসাবো। সো আমরা প্রত্যেকটা ট্রানজেকশন কিন্তু ডেবিট এবং অপোনেন্ট ক্রেডিটটাও ইলাস্ট্রেশন করবো এই ম্যাথে। ফাইনাল পরীক্ষা আপনি গেলে একটা যদি ডেবিটটা ঠিক করে ফেলতে পারেন, অটোমেটিক অন্যটাকে ক্রেডিটে বসিয়ে ম্যাথ করে ফেললে আপনার হয়ে যাবে। বাট আমরা এখানে বুঝে বুঝে করবো যাতে পরীক্ষার হলে আমার এক্সপার্টাইজটা স্পিডি হয়। তাহলে প্রথম ট্রানজেকশনটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। ক্যাশ 40,000 টাকা ডেবিট, ক্যাপিটাল 40,000 টাকা ক্রেডিট। দেখেন, ক্যাশ ডেবিট 40,000 টাকা, ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে সাধারণত মালিকের নাম লেখা থাকে, মিস্টার টিম 40,000 টাকা ক্রেডিট। এখানে একটা এক্সপ্লেনেশন বা শর্ট নোট দিতে হয়, শর্ট নোট দিলে সুবিধা। আপনি আপনার মতো করে লিখে দিলেন যে মালিক ইনভেস্ট করেছে লিখলেন, অথবা ইনভেস্টমেন্ট আকারে এত টাকা পেয়েছি লিখলেন, অথবা হোয়াট এভার ইট ইস, যাই হোক না কেন একটা কথা আপনি এখানে লিখলেন। 1 নম্বর ট্রানজেকশনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, জি প্লিজ বলেন।
অ্যাসেট যেহেতু বাড়লো নিয়ম অনুযায়ী ডেবিট হলো, আর এখানে যেহেতু ওনার্স ইকুইটিও বাড়লো নিয়ম অনুযায়ী ক্রেডিট হলো, কারণ ওনার্স ইকুইটি ওনার তো টাকা দিচ্ছে প্রতিষ্ঠানকে, তাহলে তার দেওয়ার শেয়ারটা বেড়ে গেল। আর কোম্পানি রিসিভ করলো অ্যাসেট আকারে সেই 40,000 টাকা, বাট এটা তাকে ফেরত দিতে হবে কারণ তার ঋণ এটা। হুম ঋণ যেহেতু সেহেতু এটা ডেবিট হচ্ছে। আর ওনার যেহেতু কোম্পানিকে টাকাটা দিল বিজনেসটা পরিচালনা করার জন্য, তার তো ওখান থেকে পাওয়ার পরিমাণটা বেড়ে গেল, যা ছিল তার চেয়ে আরো 40,000 টাকা যোগ হলো, তার মানে তার বাড়লো, এই কারণে তার ক্রেডিট হলো। এটুকু কি বোঝা ঠিক আছে? জি ঠিক আছে ঠিক ওকে, আছে থ্যাংক ইউ। এবং আপনারা এই বুঝার জায়গাটাতে সবসময় যখন বুঝতে যাবেন বুঝার জায়গাটাতে অলওয়েজ ট্রাই যে বাড়া এবং কমার কথাটাকে মাথায় রেখে করবেন, কারণ আমরা যে 5টা রুলস পড়ে আসছি সব জায়গায় ডিক্রিজ ইনক্রিজ দিয়ে পড়েছি। সো আপনিও আপনার ট্রানজেকশনটাকে ডিক্রিজ এবং ইনক্রিজে নিয়ে যাবেন, তাহলেই আপনি মানে আপনার জন্য ইজিয়ার হবে। 2 তারিখ, মার্চের 2 তারিখে পারচেস ল্যান্ড কস্টিং 30,000 টাকা ফর ক্যাশ। ঘটনাটা কি? আপনার প্রতিষ্ঠান মিস্টার টিম তার প্রতিষ্ঠানের জন্য একটা জমি কিনেছে, ল্যান্ড কিনেছে। সেই ল্যান্ডটা কিনতে তার জমির পিছনে খরচ হয়েছে 30,000 টাকা। তাহলে এখানে 2টা কাজ হয়েছে। একটা কাজ হয়েছে ক্যাশটা চলে গেছে 30,000 টাকা, জমি কেনার জন্য ক্যাশ চলে গেছে 30,000 টাকা। তার মানে একটা ট্রানজেকশন হলো ক্যাশ। আরেকটা ট্রানজেকশন হচ্ছে জমি টাকা চলে গেছে, তার এগেনস্টে তার এই ল্যান্ডটা আসছে। ল্যান্ড তার মানে ফ্যাক্টরিতে তার মালিকানা বা তার যেই পার্টে আছে সেই পার্টে অ্যাড হয়েছে। তার মানে একটা হচ্ছে ল্যান্ড, আরেকটা হচ্ছে ক্যাশ। প্রথমে আমাকে বলেন ক্যাশ কি? ক্যাশ আমরা সবাই জানি, এটা নিয়ে আর রিপিটেড প্রশ্ন করব না। ক্যাশ মানে অ্যাসেট, অ্যাসেট, ল্যান্ড মানে কি? ল্যান্ড অ্যাসেট, অ্যাসেট, ফিক্সড ল্যান্ড, দুটো অ্যাসেট। অ্যাসেট। দুইটা অ্যাসেট, ভেরি গুড, দুইটা অ্যাসেট। এবার আমরা সেকেন্ড পার্টে আসি। আমি যেভাবে ব্যাখ্যা করে দিচ্ছি ভেঙে ভেঙে ব্যাখ্যা করছি, আপনারা কিন্তু ওইভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা করবেন বা লিখতে যাবেন। প্রথম ম্যাথটা এভাবে করবেন, দেখবেন যে জীবনে আর ভুল হবে না। দুইটাই অ্যাসেট, ওকে, প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্টে ক্যাশটা কি হয়েছে, কমেছে না বেড়েছে? ক্যাশটা কমেছে। কমে। কমে গেছে। আচ্ছা, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট যদি কমে তাহলে কি সেটা ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট, ক্রেডিট। ক্রেডিট, ক্রেডিট হবে। ওকে, তাহলে অ্যাসেটটা ক্রেডিট। এবার অপোনেন্টটা চিন্তা করি, ল্যান্ড, ল্যান্ড ল্যান্ড হচ্ছে অ্যাসেট, ডেবিট, ল্যান্ড, ল্যান্ড বেড়েছে, আপনি জমি ডেবিট, কিনেছেন, আপনি জমির মালিক হয়েছেন, ল্যান্ড বেড়েছে। ল্যান্ড ল্যান্ড হচ্ছে ডেবিট অ্যাসেট, হবে। অ্যাসেট যদি ক্রেডিট হবে। বাড়ে তাহলে সেটা ডেবিট, তাহলে ল্যান্ড ডেবিট। হচ্ছে ডেবিট। সাধারণত ট্রানজেকশনে সবসময় ডেবিটের কথাটাকে আমি আগে লিখবো, ক্রেডিটের কথাটাকে পরে লিখবো। তাহলে 2 নম্বর ট্রানজেকশন থেকে আমি আইডেন্টিফাই করলাম ল্যান্ড হচ্ছে ডেবিট হবে, ক্যাশ হচ্ছে ক্রেডিট হবে 30,000 টাকা। দেখেন ল্যান্ড ডেবিট হলো 30,000, ক্যাশ ক্রেডিট হলো 30,000। 2 নম্বর ট্রানজেকশনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাই, ভেরি গুড। 3 নম্বর ট্রানজেকশন, পারচেস ফার্নিচার, টাকা 20,000 অন অ্যাকাউন্ট। আমার তো কাজই পেঁচানো, মানে আমি পেঁচায় পেঁচায় ট্রানজেকশন দিচ্ছি, এই ট্রানজেকশনগুলোকে আমি নিজে ক্রিয়েট করা। সো আমি প্রত্যেকটা ইভেন্টের সাথে আপনাকে কনফ্রন্ট করবো, এই জন্য আমি প্রত্যেকটা ইভেন্টকে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি। পরীক্ষা এত পেঁচানো থাকবে না। 3 তারিখে আমি আসলে বলার চেষ্টা করছি পারচেস ফার্নিচার, আমি আমার প্রতিষ্ঠানের জন্য ফার্নিচার কিনেছি। কত টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে। 20,000 টাকা কিন্তু আমি ক্যাশ দিই নাই, অন অ্যাকাউন্ট, মানে আমি বাকিতে কিনেছি 20,000 টাকার ফার্নিচার। আমার একটা পরিচিত ফার্নিচারের মালিক আছে, তাকে বললাম যে বন্ধু আমি তো ব্যবসা শুরু করছি, এখন তো টাকা পয়সা মানে যেগুলির সাপ্লায়ার যে জিনিস আছে সেগুলির জন্য কিনতে শেষ হয়ে গেছে, কিছু ফার্নিচার লাগে। তো বললো যে ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নেই, আমি দিচ্ছি তোমাকে 20,000 টাকার ফার্নিচার, তুমি আমাকে নেক্সট মান্থে টাকা দিয়ে দিও। তাহলে আমার এখানে আসলে হয়েছে 2টা ট্রানজেকশন। একটা হচ্ছে ফার্নিচার নামক একটা জিনিস আমার প্রতিষ্ঠানে আসছে, এখন আমি জানি না ফার্নিচারটা কি, একটা কথা। অ্যাসেট। ফার্নিচার অ্যাসেট আছে, সবাই কি শিওর ফার্নিচার অ্যাসেট? ফার্নিচার ফার্নিচার অ্যাসেট। হুম, অ্যাসেট। কারো কোনো কনফিউশন নাই তো? কনফিউশন থাকলে রেজ করবে যে আমার কনফিউশন আছে, তাহলে আমরা আবার ব্যাখ্যা করব, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এটা অ্যাসেট, শেষ। আরেকটা ট্রানজেকশন হচ্ছে 20,000 টাকা ফার্নিচার তো ঢুকালেন, আপনার আরেকটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আপনি বুকে লিখলেন
যে মিস্টার রহিমের কাছ থেকে 20,000 টাকা ফার্নিচার নিলাম 1 তারিখে, মিস্টার রহিম এখন আমার কাছে 20,000 টাকা পাবে। এইটা এখন অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট ভাষায় বলে, কি বলে এটাকে? লাইবিলিটি, পেয়েবল। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল। পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল। আমি যদি পাইতাম তাহলে সেটাকে বলতাম অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ আমি দিতে রিসিভেবল। হবে, তাহলে আমি এটাকে বলবো অ্যাকাউন্ট পেয়েবল। ওকে, এবার চলে আসি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, দুইটা এন্টিটি ফিক্সড করলাম। অ্যাসেটের ক্ষেত্রে যেটা হবে, ফার্নিচার যেহেতু বেড়েছে তাহলে 20,000 টাকা ডেবিট, তার মানে ফার্নিচার নামে ডেবিট হবে। অ্যাকাউন্ট পেয়েবলটা কি হয়েছে বলেন তো, বেড়েছে না কমেছে? বেড়েছে, বেড়েছে। বেড়েছে ভাইয়া, ক্রেডিট হবে। এটা লাইবিলিটি বেড়েছে, লাইবিলিটি বেড়েছে, সো এটা ক্রেডিট হবে। ক্রেডিট। তাহলে আচ্ছা, জার্নাল যদি পারেন, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স কিন্তু আমি বোঝানোর দরকার নেই, শুধু বলে দিবে এটা এরকম হবে, আপনারা করে নিতে পারবেন, মানে এটা সোজা। জার্নাল হলেই বকেগুলি হয়ে যায়। 3 নম্বর তারিখে ফার্নিচার 20,000 ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল 20,000 ক্রেডিট। তাহলে 3 নম্বর ট্রানজেকশনটা সোজা, কোনো এখন পর্যন্ত কেউ কোনো ধরনের প্রেশার ফিল করেন নাই, সোজা আমরা মানে জাস্ট নর্মাল ট্রানজেকশন করে যাচ্ছি। 4 তারিখে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ টাকা 2,000 অন অ্যাকাউন্ট, মানে আমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ধরেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে আমি ধরলাম পত্রিকা নিয়েছি, আমি পত্রিকা 30 তারিখে পত্রিকাওয়ালা আমাকে বিল দিয়ে গেছে, 2,000 টাকা বিল আসছে সারা মাসের পত্রিকা বিল। তাহলে 2 মাস, এই সারা মাসে আমি আসলে পত্রিকার বাবদ একটা খরচ আমার হয়েছে, পত্রিকার বাবদ যে খরচটা, এটার নাম এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এটা ক্লিয়ার বলা আছে, এটা হচ্ছে এক্সপেন্স, ক্লিয়ার বলা আছে, তাহলে এটা নিয়ে আর বেশি মাথা ঘামানোর দরকার নাই, এটা হচ্ছে এক্সপেন্স। এই এক্সপেন্সটা 2,000 টাকা বলা হচ্ছে অন অ্যাকাউন্ট, মানে আমি, আমার এক্সপেন্স ক্রিয়েট হয়েছে, বাট আমি টাকাটা এখনো দেই নাই। কিন্তু আমি তো যিনি সারা মাস আমি পত্রিকা ব্যবহার করছি, এখন পত্রিকাওয়ালা যদি 2 তারিখে এসে আমাকে বলে যে স্যার টাকা দেন, আমি কি বলতে পারবো দূর মিয়া পত্রিকার টাকা দিব না, যান ভাগেন? সে তো আপনার নামে কেস করবে যে উম, কি বলেন, আমি সারা মাসে পত্রিকা দিয়েছি, আপনি আমাকে কেন টাকা দিবেন না? সো এই টাকাটা না দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনি হিসাবে লিখবেন এই মাসের পত্রিকা ব্যবহার করেছি কিন্তু টাকা এখনো দেই নাই, তার মানে আমার এই মাসে 2,000 টাকা ঋণ আছে। আমার কথাটা কি সবাই একসেপ্ট করছেন? জি। জি না, কেউ দ্বিমত করছেন না? তাহলে আমি বলার চেষ্টা করছি যে এই 2,000 টাকা আসলে আমার একটা অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল। রাইট, এবার চলে আসি এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। 2,000 টাকা আমি পত্রিকায় ইউটিলাইজ করেছি, সো এই 2,000 টাকা এক্সপেন্স আকারে বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে, বেড়েছে, প্লাস ডেবিট, 2,000 টাকা আমি ঋণ, তাহলে এই ঋণের পরিমাণটা কি আমার বেড়েছে না কমেছে? বেড়েছে, বেড়েছে, ভেরি গুড। এক্সপেন্স যদি বাড়ে তাহলে কি সেটা ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়, ডেবিট হয়। ডেবিট, অ্যাসেট এবং এক্সপেন্স আমরা জানি দুইটাই বাড়লে ডেবিট হয়। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি যদি বাড়ে তাহলে সেটা ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট, বাড়লে ক্রেডিট। ক্রেডিট। তাহলে এখানে দুইটা ট্রানজেকশন হয়েছে, আমরা বলবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবলটা হবে ক্রেডিট। ম্যাথেও আমরা সেই কাজটাই করব, দেখেন 4 তারিখে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবলটা ক্রেডিট। প্রত্যেকটা ট্রানজেকশনের, প্রত্যেকটা ইভেন্টে পুরোটাই যুক্তির উপর ডিপেন্ড, কোনো জায়গায় আমি মন গড়া কোনো ডিসিশন এখনো নেই নেই, আমি কোনো জায়গায় বলি নাই কোনাকুনি কোনো ডিসিশন নেই নেই। অ্যাকাউন্টিং কখনো কোনাকুনি ডিসিশনে পক্ষপাতিত্ব করে না, স্টেট রুলস যেটা বলবে সেই দিকে যাবে। 5 নাম্বার ট্রানজেকশন পড়ছি, 5 নাম্বার, পেইড টোটাল ব্যালেন্স ওড ফর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইনকার্ড অন মার্চ 4 তারিখ। ভালো মানুষ, বেশি দেরি করে না। ওই যে 4 তারিখে যে বিদ্যুৎ বিলটা দিয়েছে, মানে অ্যাডভার্টাইজিং বিলটা দিয়েছে, পেপার বিলটা দিয়েছে, তাকে বলছে যে এই তুমি কালকে আসো, কালকে টাকা দিয়ে দিব। তো সে কালকে আসছে, মানে 5 তারিখে আসছে, তার টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করেন কথাটা, দিস ইজ এ ট্রিকি ট্রানজেকশন। 5 তারিখে প্রথমত 5 তারিখে কোনো সংখ্যা লেখা নাই,
সো প্রত্যেকটা ট্রানজেকশনে একটা সংখ্যা লেখা থাকলে সেটাকে আমি ডেবিট ক্রেডিটে নিব, বাট ওরা একটা লিঙ্ক আপ করে দিয়েছে 4 তারিখের সাথে। সো আপনার ফাইনাল পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতে পারে, বলছে যে 4 তারিখের যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা সে পে করে দিয়েছে। তাহলে সে পে করে দিয়েছে, এখানে কোনো জায়গায় ক্যাশ কথাটা লেখা নাই। আমরা বলছি যদি ক্যাশ কথাটা লেখা না থাকে তাহলে আমরা এটাকে ক্যাশ ধরে নিব। যদি ক্যাশ ছাড়া অন্য কোনো মোডে পেমেন্ট করে তাহলে সেই মোডটা অবশ্যই বলা থাকবে, যদি অন অ্যাকাউন্ট হয় অন অ্যাকাউন্টে বলা থাকবে। এখানে পেইড কথাটাই সাফিসিয়েন্ট যেটা ক্যাশে পেমেন্ট করেছে। তাহলে 5 তারিখে ঘটনাটা আসলে কি ঘটেছে? 5 তারিখে ঘটনা ঘটেছে কাস্টমারের বা ওই ক্যাশ মিস্টার টিমের অ্যাকাউন্ট থেকে ক্যাশ 2,000 আকারের টাকা একটা কমে অ্যামাউন্ট গেছে, চলে গেছে, ক্যাশ কমে একটা গেছে। ট্রানজেকশন। 4 তারিখকে ক্রেডিট। যদি আমি রিলে করি, এই দিনে আরেকটা ট্রানজেকশন ছিল, যে এই দিনে আমার আসলে একটা অ্যাকাউন্ট পেয়েবল ছিল, তাই না কথাটা? হ্যাঁ হ্যাঁ ওটা কমে গেছে, ওইটা কমে গেছে। তাহলে হয়েছে আপনার কাছ থেকে ক্যাশ কমেছে, 5 তারিখে আপনি পেমেন্ট দেওয়ার কারণে ক্যাশ চলে গেছে, তার মানে ক্যাশটা কমে মাইনাস। গেছে। আপনার 4 তারিখ পর্যন্ত অ্যাকাউন্ট পেয়েবল বা ঋণ ছিল ধরেন 24,000 টাকা, যখনই আপনি 2,000 টাকা দিয়ে দিবেন 5 তারিখে এসে আপনার ঋণ হয়ে যাবে 22,000 টাকা, কারণ 2,000 টাকা আপনি পরিশোধ করে ফেলেছেন। তার মানে অ্যাকাউন্ট মাইনাস, পেয়েবলটাও এখানে মাইনাস। মাইনাস হচ্ছে। এবার চলে আসি, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট যদি কমে তাহলে সেটা কি জানি? অ্যাসেট ক্রেডিট হবে। কমলে ক্রেডিট। ক্রেডিট। ফাহিমা আপা মনে হয় না, বা খুবই বেশ ভালো রেসপন্স করছে। ফাহমিদা আপাকে, ফাহমিদা আপা, ফারিয়া আপা, ফাহমিদা আপা খুব ভালো রেসপন্স করছে। অ্যাকাউন্ট পেয়েবল এটা কমেছে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে লায়াবিলিটি, লায়াবিলিটি যদি কমে তাহলে সেটা কি হয়? ডেবিট হবে। ডেবিট হবে, ভেরি গুড। তাহলে এইটা হবে ডেবিট, এটা হবে ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল 2,000 টাকা ডেবিট, আর ক্যাশ 2,000 টাকা ক্রেডিট। 5 তারিখে ট্রানজেকশনটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল 2,000 টাকা ডেবিট, ক্যাশ 2,000 টাকা ক্রেডিট। 5 তারিখ কমপ্লিট। 6 তারিখে যাব, 6 তারিখের ডিসকাশনে যাব। 6 তারিখ পেইড স্যালারি টু ওয়ান এমপ্লয়ি, টাকা 5,000। একজন এমপ্লয়ি, তাকে আমি 5,000 টাকা স্যালারি দিয়েছি। পেইড ইজ সাফিসিয়েন্ট ফর ট্রিটিং ইজ অ্যাজ ক্যাশ। যদি বাকিতে দিতাম তাহলে আমি অন অ্যাকাউন্ট বলতাম। তার মানে আমি আমার একজন এমপ্লয়িকে 5,000 টাকা বেতন দিয়েছি, সেটা আমি দিয়েছি ক্যাশ আকারে। তাহলে এখানে একটা ট্রানজেকশন হয়েছে ক্যাশ, এক্সপেন্স। আরেকটা ট্রানজেকশন হয়েছে এমপ্লয়িকে আমি আসলে এক্সপেন্স, স্যালারি দিয়েছি, এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। স্যালারি দিয়েছি। এখন আপনি আমাকে বলেন স্যালারিটাকে আমি কোন ক্যাটাগরিতে ফেলবো? এক্সপেন্স। এক্সপেন্স, ভেরি গুড। কাস্টমারের স্যালারি দিয়েছি এক্সপেন্স 5,000 টাকা, তাহলে 5,000 টাকা আমার কি এক্সপেন্স বেড়েছে না কমেছে? এক্সপেন্স আবার বেড়েছে। ক্যাশ ওখানে অ্যাসেট কমে গেল, আর অ্যাসেটটা কমে অ্যাসেট গেল, আকারে সেটা কমেছে। কমে গেছে। এখানেই প্লাস দুইটাই মাইনাস অ্যাসেট, হয়ে দুইটাই অ্যাসেট। আমরা একই জিনিস হলে কাউন্টার সাইন অটোমেটেড হয়ে যায়। তাহলে আমি আসলে এখানে ডেবিট আকারে, ডেবিট যেহেতু বেড়েছে সেটা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ 5,000 টাকা ক্রেডিট করলে ট্রানজেকশনটা ঠিক হয়। আমি সেইটাই সম্ভবত করার চেষ্টা করেছি। স্যালারি এক্সপেন্স ডেবিট 5,000, ক্যাশ 5,000 টাকা ক্রেডিট। 6 নম্বর পর্যন্ত কারো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ? 7, hired shop manager Mr. Karim as a salary of টাকা 6,000 per month effective from April 1। আমরা পুরো ট্রানজেকশন করছি মার্চের। আমি বলছি যে আমি একজন এমপ্লয়ি নিয়েছি ম্যানেজার হিসেবে আমার দোকানের, তাকে আমি 6,000 টাকা স্যালারি দিব, তাকে আমি এপ্রিলের 1 তারিখ থেকে নিয়োগ দিচ্ছি, মানে তার মানে এপ্রিলের 1 তারিখ থেকে তার যে 6,000 টাকা এটা ইফেক্টিভ হবে। তাহলে বলেন তো 7 তারিখে কোনো ট্রানজেকশন হয়েছে, মানে 7 তারিখের এটাকে ট্রানজেকশন না হিসেবে কোনো ট্রানজেকশন হবে না 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 এটা। ইফেক্ট নাই। ইয়েস, এটা কোনো ট্রানজেকশন হবে না। আপনাদের কিন্তু পরীক্ষায় এরকম গুগলি দিবে যে ট্রানজেকশন হবে না, এরকম একটা এন্ট্রি দিয়ে দিবে। এটা একটা বা দুইটা এন্ট্রি দিবে। ধরেন এটা কাউকে নিয়োগ দেওয়া, কেউ মারা যাওয়া, এই ইভেন্টগুলি সাধারণত এখানে কভার করা হয়। সো 7 তারিখটা আমরা বুঝতে পারছি যে 7 তারিখ কোনো ট্রানজেকশন না। 8 তারিখ,
পেইড 3,000 টাকা ফর 1 year ইন্স্যুরেন্স পলিসি। 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি বাবদ আপনি 3,000 টাকা ব্যয় করেছেন। তাহলে প্রথম হ্যাঁ, কথা, 7 নাম্বারটা আমি ক্লিয়ার হয়নি ভাইয়া, কারণ আমরা অনেক সময় আছে না যে এরকম শুনেছি যে এই কাজটা আমরা করে নিয়েছি কিন্তু এটা এখনো পেমেন্ট দিই নাই, যেমন নিউজ পেপার আমি 1 মাস পড়েছি কিন্তু এটা বিলটা দিয়েছি পরে। তো এখানে তো ওই যে যাকে ম্যানেজার হিসেবে হায়ার করলাম তাকে তো আমি মার্চে হায়ার করেছি, সে দ্যাট মিনস সে তো মার্চেই পুরো কাজটা করেছে, পেমেন্ট হতে গিয়ে আমি এপ্রিলে করবো, সেক্ষেত্রে কি এন্ট্রিটা এখানে আসবে না? না, এখানে যদি এন্ট্রিটা আসতো যে হায়ার্ড শপ ম্যানেজার মিস্টার করিম এত টাকা দিয়ে ইফেক্টিভ ফ্রম মার্চ 1, তাহলে মার্চের 1 তারিখ থেকে সে আমার আসলে কাজে জয়েন করেছে এটা আমি বলতাম। আমাকে বলে দিচ্ছে যে ইফেক্টিভ ফ্রম April 1, তার মানে সে আসলে মার্চের কোনো তারিখে আমার অফিসে কাজ করে নাই। তাহলে মার্চে যেহেতু কাজ করে নাই তাহলে তো এটা আমার ট্রানজেকশন হয়নি, এই জন্য আমি এখানে ও, নিইনি এটাকে। আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ। যদি এতটুকু কেটে দিত, যদি এতটুকু কেটে দিত এবং এখানে পয়েন্ট আউট করতো যে সে মার্চে কাজ করেছে, তাহলে তার এই 3,000 6,000 টাকা আমি বেতনে ধরতাম, আমার এক্সপেন্স আকারে আমি এটা ধরতাম। ঠিক আছে। জি, ঠিক আছে। পেইড 3,000 টাকা 1 year ইন্স্যুরেন্স পলিসি, 1 বছরের ওই কোম্পানির ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা ইন্স্যুরেন্স খরচ হচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকা 1 বছরের খরচটা একবারে তিনি পে করেছেন। তাহলে তিনি পে করেছেন ক্যাশ আকারে। ক্যাশ কমতেছে। ক্যাশ কমতেছে, 3,000 টাকা যেহেতু দিয়ে দিয়েছেন, এটা অ্যাসেট এবং এটা কমতেছেন, এটা ক্রেডিট। ক্লিয়ার। আরেকটা এন্ট্রি কি? প্রিপেইড ইন্স্যুরেন্স হয়? ইন্স্যুরেন্স কস্ট। বাট এখানে একটা কথা আছে, এটার নামটা একটু সুন্দর করে লিখি আমরা, সেটাকে আমরা বলি প্রিপেইড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। প্রিপেইড বলার কারণ হচ্ছে এটা 1 year ইন্স্যুরেন্স, মানে আপনার তো এটা মার্চের পরে আরো 11 মাসের খরচটা আপনি একসাথে এখানে দিয়ে দিয়েছেন। তাহলে ওই মাসগুলি এখনো যেহেতু আপনি আসে নাই, ওই মাসগুলির জন্য এটা আসলে প্রিপেইড আগে দেওয়া হয়ে গেছে। এই জন্য এই এন্ট্রিটার নাম হচ্ছে প্রিপেইড প্রিপেইড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স বা প্রিপেইড ইন্স্যুরেন্স বাবদে আপনি এটাকে এক্সপেন্স করেছেন। প্রিপেইড ইন্স্যুরেন্স, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে ডেবিট হবে, ক্যাশ হচ্ছে ক্রেডিট হবে। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্সটা কি? এটা কি প্রিপেইড ইন্স্যুরেন্সকে এটাকে আপনি কি ধরবেন? এটা কি অ্যাসেট, লাইবিলিটি, অ্যাসেট ওনার ভাই, সিকিউরিটি? প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট। অ্যাসেট। প্রিপেইড ইন্স্যুরেন্স কিন্তু অ্যাসেট, এটা কিন্তু এক্সপেন্স না। সবাই একটু মাথায় রাখতে হবে, প্রিপেইড ইন্স্যুরেন্সটা হচ্ছে কোম্পানির জন্য অ্যাসেট অ্যাসেট। কেন অ্যাসেট? কারণ হচ্ছে এটা আমি পাবো, সার্ভিসটা পাবো কিন্তু আগে টাকা দিয়ে দিয়েছি। রাইট। এটাকে আমি কেন অ্যাসেট বলছি? অ্যাসেট কেন অ্যাসেট? প্রশ্ন, কেন অ্যাসেট? অ্যাসেট হচ্ছে যে ওই জিনিস যেটা হচ্ছে আমার ভবিষ্যতের আয় বা ইনকাম এগুলো করবে, কোম্পানি বাড়াবে। বাড়াবে। রাইট। তো সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সের খরচটা আমি আগে করে ফেলছি, যদি আমার কোনো সমস্যা হয় সেটাকে সে তার মানে সাপোর্ট দিবে, এই জন্য রাইট। এটা অ্যাসেট। ইয়েস, রফিক ভাই ইজ সেইং কারেক্টলি বলেছে। দুইটা উনি আরেকটা ডেফিনেশন অ্যাড করেছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে অ্যাসেট বলতে কি বোঝায়? অ্যাসেট হচ্ছে যেটা আমার অ্যাসেটের মানে ফর্মাল অ্যাকাউন্টিং ভাষার ডেফিনেশন হচ্ছে যেটা আমার ফিউচার ভ্যালু ক্রিয়েট করবে। কোনো অ্যাসেট হচ্ছে ওই সকল জিনিস যে সকল জিনিস আমার ফিউচারে আমার প্রতিষ্ঠানের জন্য ভ্যালু ক্রিয়েট করবে। আমি যদি একটা ফার্নিচার কিনি, ফিউচারে চাইলে আমি এটা বিক্রি করে ফেললে টাকা পাবো। আমি যদি কোনো একটা ল্যান্ড কিনি, ফিউচারে আমি চাইলে এটা বেনিফিটটা বিক্রি আমার করলে অ্যাসেট টাকা হিসেবে পাবো। কাউন্ট হবে, তাই না ভাইয়া? ফিউচার প্রিপেড, বেনিফিটটা আমার অ্যাসেট হিসেবে কাউন্ট হবে। রাইট। প্রিপেইড ইন্স্যুরেন্স ইন ফিউচারে যদি আপনার কোনো ক্ষতি হয় কোম্পানির, তাহলে সেটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্লেম আকারে আপনার জন্য অর্থ নিয়ে আসবে। এই জন্য এটাকে আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করব। 9 নম্বর ট্রানজেকশন, 9 নম্বর ট্রানজেকশন সেটা হচ্ছে রেন্ট। তুমি
রেন্ট অ্যাকর্ড টাকা 5,000, অ্যাকিউট টাকা 5,000। অ্যাকিউট কথাটা মানে হচ্ছে বাকি, মানে বাকিতে আসা। আপনার ল্যান্ড অ্যাকিউট হয়েছে বাকিতে, এবং কত টাকা? 20,000 টাকা। এটা লাইক অ্যাজ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, মানে আপনার ল্যান্ড আপনি সারা বছর যেই জায়গাটা ব্যবহার করেছেন বা যেই দোকানটা ব্যবহার করেছেন, সেই দোকানের খরচ বা ভাড়া আকারে আপনার কাছে একিউট হয়েছে 5,000 টাকা, তাহলে এই টাকাটা আপনাকে দিতে হবে, কিন্তু আপনি এখনো দেন নাই। অ্যাকিউট হয়েছে, আপনার উপর বর্তাইছে, বাট আপনি এখনো দেন নাই। তাহলে এই টাকাটা যদি আপনাকে দিত, এখনো যেহেতু দেন নাই, তার মানে এটা আপনার অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল। পেয়েবল আর বা এটা আসলে আপনার কি আছে আকারের খরচ? এটা খরচ হচ্ছে আপনার খরচ রেন্ট কস্ট, রেন্ট এক্সপেন্স, রেন্ট লায়াবিলিটি। এক্সপেন্স। তাহলে রেন্ট এক্সপেন্স যেহেতু, তার মানে রেন্ট এক্সপেন্সটা বেড়েছে, আর লায়াবিলিটি অ্যাকাউন্ট পেয়েবল যেটা, সেটাও বেড়েছে। রেন্ট অ্যাকাউন্ট পেয়েবল এক্সপেন্সটা হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স বাড়লে সেটা ডেবিট হবে। ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল যদি বাড়ে সেটা ক্রেডিট হবে, মানে ক্রেডিট। সেটা ক্রেডিট হবে, মাইনাস হবে। সো রেন্ট এক্সপেন্স ডেবিট করব 5,000, আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করব 5,000। ট্রানজ্যাকশনটা দেখেন সেরকমই হয়েছে। রেন্ট এক্সপেন্স আমি ডেবিট করেছি 5,000, আর রেন্ট পেয়েবল, আচ্ছা রেন্টের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট পেয়েবল কথাটা না লিখে রেন্ট পেয়েবল কথাটা লিখেছি। রেন্টের ক্ষেত্রে এক্সেপশনালি এটা আলাদা করে লেখা হয়, কারণ এটা রেন্টের সাথে রিলেটেড এবং এটা ইউনিক ট্রানজেকশন বলে এটাকে আমি রেন্ট পেয়েবল লিখেছি। কেউ যদি কোনো কারণে ভুল করে এটা অ্যাকাউন্ট পেয়েবল লেখেন, তাহলেও এটা খুব বেশি ভুল হবে না, বাট রেন্ট পেয়েবল লিখলে এটি বেশি মানে স্পেসিফাইড হয়। নেক্সট, পেয়েবল 10 তারিখ, পারফর্মড মোবাইল সার্ভিসিং ফর টাকা 3,000, হোয়ার 1,000 ইন ক্যাশ অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট অন অ্যাকাউন্ট। একটু বুঝে পড়তে হবে এটা। 10 তারিখে আমি একটা ট্রানজেকশন করেছি, যে ট্রানজেকশনে 3,000 টাকা আমি মানে মোবাইল ঠিক করে দিয়েছি, একজনের 3,000 টাকার মোবাইল ঠিক করে দিয়েছি। সেই 3,000 টাকার মধ্যে সে আমাকে 1,000 টাকা ক্যাশ দিয়েছে, বাকি অ্যামাউন্টটা সে এখনো দেয়নি, সে বলছে যে পরে দিবে। তাহলে এই অ্যাকাউন্ট ট্রানজেকশনে 3,000 টাকায় আমি একটা সার্ভিস দিয়েছি, 3,000 টাকা। তাহলে 3,000 টাকা আমার কি? রেভিনিউ বা ইনকাম। রেভিনিউ বা ইনকাম। সার্ভিস রেভিনিউ এটাকে বলা হয়, সার্ভিস দিয়ে যে রেভিনিউ পাওয়া যায় এটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। এই সার্ভিস রেভিনিউর মধ্যে 1,000 টাকা আমি পেয়েছি ক্যাশ আকারে, বাকি আর অংশটা 2,000 টাকা আমি এখনো অ্যাকাউন্ট পাইনি। রিসিভেবল। তাহলে বাকি অংশটুকু হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল কত? 2,000, রিমেনিং পোর্শন 2K। তাহলে এই ট্রানজেকশনটাকে ব্যালেন্স করলে 1,000 আর 2,000 মিলে একদিকে পড়বে, 3,000 মিলে একদিকে পড়বে। আচ্ছা, এবার আমরা চলে আসি সার্ভিস রেভিনিউ বা যেই রেভিনিউ হোক, রেভিনিউটা যদি সার্ভিস রেভিনিউ মানে আমার তো ইনকাম বেড়েছে, সার্ভিস রেভিনিউ যদি বাড়ে তাহলে সেটা কি হয়? ক্রেডিট ডেবিট এটা হচ্ছে ক্রেডিট হবে। ক্রেডিট হবে, Credit ক্রেডিট হবে। হবে। ক্রেডিট এখানে ট্রানজাকশনটা হবে ক্যাশ 1,000 ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল 2,000 ডেবিট, 2,000 ডেবিট। সার্ভিস রেভিনিউ 3,000 ক্রেডিট। সবাই কি বুঝছেন ট্রানজেকশনটা? কারো কোনো জি কনফিউশন ভাই। আছে? এনি কনফিউশন? ক্যাশ বেড়েছে 1,000 ডেবিট, ওকে ফাইন। অ্যাকাউন্ট রিসিভেবলও কিন্তু বেড়েছে। আপনার আগে ধরেন কারো কাছে কোনো টাকা পেতেন না, এখন আপনি বললেন যে আমি ওর কাছে 2,000 টাকা পাবো, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলটা আপনার বেড়েছে। অ্যাকাউন্ট রিসিভেবলটা যদি বাড়ে, অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ওয়ান কম্পোনেন্ট অফ অ্যাসেট, সো অ্যাকাউন্ট রিসিভেবলটা যদি বাড়ে তাহলে সেটাকে আমরা ডেবিটে ট্রিট করব। এই জন্য 3,000 সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ক্যাশ 1,000 ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল 2,000 ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল 2,000, ক্যাশ 1,000, দুইটা ডেবিট, সার্ভিস রেভিনিউ 3,000 ক্রেডিট। এগারো তারিখ, উইথড্র 2,000 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মিস্টার টিম 2,000 টাকা তুলেছে তার পার্সোনাল ইউজের জন্য। সো এই 2,000 টাকা যেহেতু সে তুলেছে, এই 2,000 টাকা
ক্যাশ আকারে আমার কাছ থেকে চলে গেছে, প্রতিষ্ঠানের কাছ থেকে চলে গেছে। আর এই টাকাটা তুলেছে কে? এই টাকাটা তুলেছে মালিক। তাহলে এটা আসলে ক্যাপিটালের সাথে ওনার রিলেটেড হবে, ওনার সিকিউরিটির ওনার সাথে রিলেটেড হবে। তাহলে ওনার সিকিউরিটিতে এই 2,000, ধরেন মালিক আমার কাছ থেকে যদি শুরু করেছিল 40,000 টাকা, এখন যদি 2,000 টাকা তুলে নেয়, তাহলে সে আর আমার কাছ থেকে আসলে 38,000 টাকা পাবে। তার মানে এই 2,000 টাকা উইথড্র হওয়া মানে ওনার সিকিউরিটির আমার যে ব্যালেন্স বা দায়টা আছে সেটা কমে যাবে। সেটা ক্যাশ আকারে আমার কাছ থেকে এটাও কমে গেছে। এটা ট্রানজাকশনটা হচ্ছে টিমস ওনার সিকিউরিটি উইথড্র 2000 হচ্ছে ডেবিট আর ক্যাশ 2000 হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার এটা? কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? নো। তাহলে যখন কোনো মালিক টাকা উইথড্র করে সেটার একটা স্পেসিফিক নাম থাকে, সেটার নাম থাকে সেটার নাম থাকে উইথড্র। মালিকের নাম দিয়ে লিখতে হয়, টিম ড্রয়িং। যেমন ক্যাপিটালের ক্ষেত্রে মালিকের নাম দিতে হয়, এটা নিয়ম আর কি। আর যখন মালিক কোনো টাকা উইথড্র করে তখন মালিকের নামটা অ্যাড করে দিতে হয়। 12 তারিখের ট্রানজেকশন। রিসিভ 3,000 টাকা ফ্রম এসসিবি এগেনস্ট মানি বরোড অন এ নোট পেয়েবল। কোনো একটা ব্যাংকের কাছ থেকে আমি 3,000 টাকা পেয়েছি। সেটা কেন? সেটা হচ্ছে কোনো ব্যাংকের কাছ থেকে যদি পাই, তাহলে এখানে লোন অটোমেটেড নিয়েছি। নোট কথাটা লেখা থাকে। হ্যাঁ, মানে এসসিবির কাছ থেকে আমি ধার নিয়েছি 3,000 টাকা, তাহলে ক্যাশ এসছে আমার কাছে 3,000 টাকা। তাহলে ক্যাশ যেহেতু ঢুকেছে, তার মানে ক্যাশ যেহেতু বেড়েছে, ক্যাশ ডেবিট 3,000। কিসের মাধ্যমে ঢুকেছে? এসসিবির কাছ থেকে নোট ঢুকেছে। পেবল। এসসিবি আমার কাছে নোট টাকা পাবে, এসসিবির যে ঋণ সেটাকে আমি বলবো নোট পেয়েবল। নোট পেয়েবল হচ্ছে 3,000 ক্রেডিট। ক্যাশ, নোট পেয়েবল। ক্যাশ 3,000 ডেবিট, নোট পেয়েবল 3,000 ক্রেডিট। তারপরে ট্রানজেকশন, ইনকার্ড হ্যাঁ ইউটিলিটি এক্সপেন্স। জি, ভাই, আমি ওই যে নোট পেয়েবল বলতে কি, যে আমরা যে লোন দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড প্রভিজনারি নোট সাইন করে সেইখান থেকে আসছে কি নামটা? রাইট রাইট রাইট, অনেকখানি ওরকমই। মানে আমি ব্যাংকের কাছ থেকে একটা টাকা নিয়ে আসছি, ব্যাংক বলছে যে আমার এই পেপারে সাইন দিয়ে যান, আমি ওই পেপারে সাইন দিয়ে আসছি, মানেই হচ্ছে এটা আমার জন্য নোট পেয়েবল, মানে আমি কমিটমেন্ট করে আসছি। 13 তারিখে বলছে ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স। ইনকার্ড মানে বাকি এখনো দেই নাই। ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর মান্থ অন অ্যাকাউন্ট টাকা 1,000। এটা অলরেডি এই টাইপের ট্রানজেকশন আগে করে আসছে, আমি একটু দ্রুত চলে যাব। ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স মানে এক্সপেন্স, এক্সপেন্স বেড়েছে 1,000, সো এক্সপেন্স বাড়লে সেটা ডেবিট হবে। ইউটিলিটি এক্সপেন্স 1,000 ডেবিট। এটা আমি টাকা দেইনি, মানে আমার ঋণ বেড়েছে, মানে অ্যাকাউন্টস পেয়েবল বেড়েছে, অ্যাকাউন্টস পেয়েবল 1,000 টাকা ক্রেডিট। তার মানে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট 1,000 আর অ্যাকাউন্ট পেয়েবল 1,000 ক্রেডিট। ইউটিলিটি এক্সপেন্স, অ্যাকাউন্ট পেয়েবল। তারপরে ট্রানজেকশন, রিসিভ 2,000 টাকা অ্যাডভান্স অন এ মোবাইল সার্ভিস এঙ্গেজমেন্ট। কোনো একজন ব্যক্তিকে মোবাইল সার্ভিস করে দিব আমি, তার এগেনস্টে আমি তার কাছ থেকে 2,000 টাকা অ্যাডভান্স নিয়েছি। 2,000 টাকা ক্যাশ আমার ইনজেক্ট হয়েছে, তার মানে ক্যাশ বেড়েছে 2,000। ক্যাশ হচ্ছে ডেবিট, ক্যাশ 2,000 লিখলাম, কোনো সমস্যা নেই, ক্যাশ 2,000। আর বাকি যে 2,000 টাকা আমার ঢুকেছে, এই 2,000 টাকা ওরা বলে দিয়েছে অ্যাডভান্স অন এ মোবাইল সার্ভিস এঙ্গেজমেন্ট। আমি একটা মোবাইল সার্ভিস করে তার দিব, কিন্তু মোবাইল সার্ভিসের কাজটা এখনো শেষ করি না, মানে মোবাইলটা আমার কাছে দিয়ে গেছে, দিয়ে বলছে স্যার এটা একটু সার্ভিস করে রেখেন, এই 2,000 টাকা আপনি আগে অ্যাডভান্স রাখেন। তাহলে আমি এই যে 2,000 টাকা রেখেছি, এটার একটা সুন্দর নাম আছে। এটার নাম কি? আনআর্নড ইনকাম আনআর্নড বা সার্ভিস। অ্যাডভান্স মানে এটা অ্যাডভান্স আমার ইনকাম। রেভিনিউ, বাট এই সার্ভিসটা আমি এখনো দেই নাই, এজন্য এটার নাম হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। আমরা জানি রেভিনিউ যদি বাড়ে তাহলে সেটা ক্রেডিট হয়। তাহলে ক্যাশ ডেবিট হলো 2,000 টাকা, সার্ভিস রেভিনিউ ডেবিট হলো 2,000 টাকা, এই জন্য সার্ভিস রেভিনিউ 2,000 ক্রেডিটের ঘরে বসবে। আর ক্যাশ 2,000 বেড়েছে, ক্যাশ ডেবিট আকারে 2,000 ডেবিটের ঘরে বসবে। 14 তারিখ, ক্যাশ আনআর্ন সার্ভিস রেভিনিউ। কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। 15 তারিখ, সোল্ড মোবাইল বিক্রি করেছি, 4 সেটস মোবাইল, টাকা 20,000, অন হুইচ 12,000 ইন ক্যাশ
3,000 ইন বিলস, 5,000 ইন চেক, পেঁচাইছি আর কি আমি ইচ্ছা করে। 20,000 টাকায় আমি 4টা মোবাইল বিক্রি করেছি, এটার এগেনস্টে আমার 20,000 টাকা ও ক্যাশ দিয়েছে, ভালো কথা, ক্যাশ 20,000, ডেবিট, ক্যাশ বেড়েছে, সো এটা ডেবিট, এটা ডেবিট, ক্যাশ ডেবিট, ভাই 12,000 টাকা, 20,000 না, 12,000। সরি হ্যাঁ 12,000। ঠিক আছে। এর মধ্যে 3,000 টাকা হচ্ছে বিলস আকারে দিয়েছে, বিলস মানে বাকি, তার মানে এটা হচ্ছে আমি তার কাছ থেকে পাবো অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে, এটাও ডেবিট। 5,000 টাকা ইন চেক, যখন চেকে কোনো পেমেন্ট দেয় এটাকে হ্যাঁ, ক্যাশ হিসেবে ট্রিট করা হয়। চেকে যখন কোনো পেমেন্টের কথা বলে এটাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এ ক্যাশ হিসেবে ট্রিট করা হয়। তাহলে এইটাও মূলত ক্যাশ, হিসাব অনুযায়ী ক্যাশ পেয়েছি 17,000, আর 3,000 বাকিতে। আমি 4টা মোবাইল সেট বিক্রি করেছি, মানে তাহলে মোবাইল সেট বিক্রি করলে এটা আসলে আমার কি হলো? মোবাইল সেট এই বিক্রি করলে ইনভেন্টরি কমে গেছে। আমার ইনভেন্টরি কমে গেছে, তাই না? এটা আমার ইনভেন্টরি কমে গেছে, অথবা এটাকে আমি যদি সুন্দর ভাষায় বলতে পারি, এটাকে আমি সেলসও বলতে পারি, আমার সেলস হয়েছে 20,000 টাকা। আমি এখানে লিখেছি যে আমার সেলস হয়েছে 20,000 টাকা, ক্যাশ আসছে 17,000, ওই যে 12,000 যোগ 5,000, বিলস রিসিভেবল হচ্ছে 3,000। 16 তারিখ, পারচেস টু মোবাইল সেট, কোনো একজন ব্যক্তির কাছ থেকে 8,000 টাকা 2টা মোবাইল কিনেছি আমি, অন হুইচ 5,000 ইজ ক্যাশ অ্যান্ড 3,000 ইন ক্যাশ, 5,000 ইন চেক, 3,000 ইন ক্যাশ। 8,000 টাকা দিয়ে 2টা মোবাইল কিনেছি, এর মধ্যে তাকে 5,000 টাকার একটা চেক দিয়েছি আর 3,000 টাকা ক্যাশ দিয়েছি। বলেন তো তাকে আমি অ্যাকাউন্টিং এর ভাষায় ক্যাশ কত দিয়েছি? 8,000। 8,000 ক্যাশ 8,000 দিয়েছি, 8,000 টাকা 8,000 ক্যাশ দিয়েছে। তার মানে এই মোবাইল যেটা আমি পারচেস করেছি, পারচেস 8,000 টাকা যেটা আমার ঢুকেছে, সেইটার এগেনস্টে আমি আসলে 8,000 টাকা ক্যাশে দিয়েছি। সো ক্যাশ কমে গেছে, এটা ক্রেডিট, পারচেস আকারে মোবাইল আমার প্রতিষ্ঠানে ঢুকেছে, এইটা ডেবিট। কারণ পারচেস বা যেটা আমি পেয়েছি এইটা হচ্ছে আমার জন্য অ্যাসেট। পারচেস ক্যাশ। পরের ট্রানজ্যাকশনটা, রিসিভড এ ব্যাংক লোন টাকা 50,000, আমি একটা লোন নিয়েছি, তাহলে লোন নেওয়ার জন্য, লোন নিয়েছি আমি, একটা লোন নিয়েছি, লোন নেওয়া মানে কিন্তু আমি নোট পেয়েবল সাইন করিনি, লোন নিয়েছি, তাহলে লোন নিলে ক্যাশ আমার এখানে ঢুকেছে, তাহলে ক্যাশ হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট, 50,000 ক্যাশ। আর এটার এগেনস্ট আমার লাইবিলিটি হচ্ছে লোন, লোন হচ্ছে লাইবিলিটি, লোনও বেড়েছে 50,000-এর জন্য, লোন হচ্ছে ক্রেডিট, ক্যাশ হচ্ছে ডেবিট। 17 তারিখে ডেবিট। 50,000 টাকা ক্যাশ, ব্যাংক লোন। তারপর মানি রিসিভড ইন অ্যাডভান্স টু প্রোভাইড ওয়ান সেট মোবাইল ফর টাকা 600, আমি 6,000 টাকা একটা মোবাইল বিক্রি করা বাবদ পেয়েছি। মানি রিসিভড ইন অ্যাডভান্স টু প্রোভাইড ওয়ান সেট মোবাইল ফর টাকা 6,000, 6,000 টাকা আমি পেয়েছি, ওকে ভালো কথা, এটা আমার 6,000 টাকা ক্যাশ আকারে আসছে। এটা কিসের টাকা? আমি কি কোনো সার্ভিস দিয়েছি? যদি সার্ভিস দিতাম তাহলে আমি এটা কি লিখতাম, আনআর্নড সার্ভিস রেভিনিউ। আমি কিন্তু কোনো সার্ভিস দেইনি, আমি কি করেছি, আমার প্রতিষ্ঠানের একটা মোবাইল ফোন সেল করেছি, তার মানে আমার প্রতিষ্ঠান থেকে একটা মোবাইল চলে যাবে, এইটাকে আমি কিন্তু আনআর্নড সার্ভিস রেভিনিউ লিখবো না, আমি লিখবো অ্যাডভান্স এগেইনস্ট সেলস, কারণ আমার সেলস হয়েছে এটা, অ্যাডভান্স এগেইনস্ট সেলস, কারণ এটা আনআর্নড সার্ভিস রেভিনিউ না, আমি সার্ভিস রেভিনিউর এগেইনস্টে এই টাকাটা পাইনি। পেইড ব্যাংক লোন উইথ ইন্টারেস্ট 2,000, পেঁচাইছে, খুবই পেঁচানো। পেইড ব্যাংক লোন, এই পুরো ট্রানজেকশনের মধ্যে এখানে আপনাকে দেখে আসতে হবে কোন জায়গায় ব্যাংক লোন আছে। ব্যাংক লোন আছে 17 তারিখে, কি বললাম, পেইড ব্যাংক লোন, আমি ব্যাংক লোনটা শোধ করেছি উইথ ইন্টারেস্ট, ইন্টারেস্টে 2,000 টাকা সহ। 19 তারিখে আমি আসলে কত টাকা শোধ করেছি? 50,000, 52,000। 52,000। 52,000, রাইট। তার মানে 52,000 আমার কাছ থেকে ক্যাশ চলে গেছে, তাহলে এখানে ক্যাশ চলে গেছে 52,000, ক্যাশ মাইনাস ক্রেডিট। কি আকারে গেছে? আমার একটা লোন ছিল, লোন ছিল আমার একটা দায়,
সেই লাইবিলিটি। লোনটা এখন কমে গেছে, আগে দায় ছিল যতটুকু, এখন লোন কমে গেছে। লোন কমে গেলে এটা ডেবিট। ইন্টারেস্ট হচ্ছে আমার এক্সপেন্স, ইন্টারেস্ট হচ্ছে আমার এক্সপেন্স। ইন্টারেস্টটা আমার জন্য বেড়েছে কারণ আমি 2,000 টাকা ইন্টারেস্ট এখন ক্যাটাগরাইজ করলাম। ইন্টারেস্ট এক্সপেন্স যদি বাড়ে তাহলে সেইটাও ডেবিট। সো 50,000 লোন আকারে ডেবিট, লাইবিলিটি হিসেবে কমার কারণে, আর ইন্টারেস্ট এক্সপেন্স আকারে বেড়েছে, ডেবিট। সো 2,000 টাকা। সো ট্রানজ্যাকশন হবে 52,000। ভাই এখানে যেমন লোন এবং ইন্টারেস্ট, এটা না, দুটো আলাদা আলাদা এন্টিটি হিসেবে এখানে মানে প্রেজেন্ট করা হলো। এটা যদি আমরা একসাথে যদি 52,000 দিতাম তাহলে কি ভুল হতো সেটা? হ্যাঁ, এটা ভুল হতো, কারণ 52 তো লোন না। আর লোন এবং ইন্টারেস্ট দেখেন, আমি এই জন্যই দুইটাকে ক্লিয়ার করেছি। লোন হচ্ছে আমার লাইবিলিটি, ইন্টারেস্ট দুটোই কিন্তু তো আমার ডেবিট হতো। লাইবিলিটি না, ইন্টারেস্ট হচ্ছে আমার এক্সপেন্স। তা আপনি যদি লোন, লাইবিলিটি এবং এক্সপেন্সকে যদি একত্রে চিন্তা করেন, যদিও দুইটাই ডেবিট হয়েছে, বাট দুইটাকে যদি একত্রে চিন্তা করেন তাহলে তো ট্রানজেকশন ম্যাটিকুলাস হলো না। হুম হুম। দুইটা তো দুই পারপাস ছিল, একটা তো আমি রাইট, নিয়েছি আর আমাকে দিতে হয়েছে, ওই কারণে আলাদা আলাদা লিখতে হবে। রাইট, ক্লিয়ার? আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, নামাজের মনে হয় সময়, কিন্তু আমরা ক্লাসের এমন একটা জায়গায় আছি, মানে এখন এখান থেকে ব্রিজ দিতে পারছি না, ঠিক আছে? আমরা একটু কন্টিনিউ করি, ঠিক আছে? জি শেষ করি। ভাই। হ্যাঁ, ওকে, তারপরে যাই। এরপরে হচ্ছে রিটার্ন ওয়ান সেট মোবাইল হুইচ ওয়াজ পারচেস অন March 16। 16 তারিখে যে দুইটা মোবাইল কিনছিলাম আমি কারো একজনের কাছ থেকে, সেই সেই যে দুইটা মোবাইল কিনছিলাম, হ্যাঁ, মানিব্যাগটা আনতে বলেন। সেকেন্ড, রিটার্ন ওয়ান সেট মোবাইল, একটা সেট মোবাইল আমি দিয়ে দিব, তাকে ফেরত দিয়ে দিব। এই দিনে আমি দুইটা মোবাইল সেট নিয়ে আসছিলাম। এখন আমি যেটা এখানে আসলে পারচেস করেছিলাম, সেই পারচেসটা এখন আমি রিটার্ন করে দিব তাকে। তাহলে এই পারচেসটা আমি কিনেছি, কি অবস্থায় কিনেছিলাম দেখেন। 16 তারিখে এই এন্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে প্রায়। 16 তারিখের এন্ট্রিটা হচ্ছে এটার সাথে রিলেটেড। সো 16 তারিখের এন্ট্রিটা যদি বাকিতে হইতো তাহলে এখন এখানে বাকির প্রিডিকশন হতো। 16 তারিখের এন্ট্রিটা যদি নগদের হতো তাহলে এইটা নগদের ট্রিটমেন্টে যেত। সো 16 তারিখের এন্ট্রিটা আসলে ডিপেন্ড করবে আমার এখানে এটা বাকির না নগদের এন্ট্রি। এটা আমাকে খেয়াল রাখতে হবে যে 16 তারিখের এন্ট্রিটা আমার কি বাকির না নগদের এন্ট্রি। সো এটা খেয়াল রাখতে হবে। নগদই তো, এটা তো 5,000 টাকা তো ক্যাশই দিয়েছে আর 3,000 টাকা চেক, দুইটাই তো ক্যাশ হিসাবে ধরতেছি, তাহলে তো ইয়েস, দুইটাই নগদের ক্যাশ। এন্ট্রি হবে। নগদ ছিল। তাহলে আমি এখন তার মানে 8,000ই নগদ ছিল, কারণ আমি প্যাচ করতে চাচ্ছি। যদি এটা কোনো কারণে বাকি থাকতো তাহলে কিন্তু ট্রানজেকশনটা অন্যরকম হতো, আমি দেখাবো আপনাদের। একটা মোবাইল আমি রিটার্ন দিচ্ছি, তাহলে আমি মানে প্রথমে একটা ট্রানজেকশন বুঝতে পারছি, পারচেস রিটার্ন। এবং এটা ছিল আমার মোবাইল হচ্ছে আমার অ্যাসেট বা ইনভেন্টরি, যেভাবে যেটাই বলি না কেন, সেটা এখন আমার কাছ থেকে চলে যাবে। তার মানে অ্যাসেট কমে যাবে। অ্যাসেট যদি কমে যায় তাহলে অ্যাসেট ক্রেডিট হবে, অর্থাৎ পারচেস রিটার্নটা ক্রেডিট হবে। একটা কাজ শেষ হলো। এটার আরেকটা ট্রানজেকশন হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি যে ক্যাশ। টাকা আমি তাকে দিয়েছি সেই ক্যাশটা সে আমাকে ফেরত দিবে। ক্যাশ আমার প্রতিষ্ঠানে ঢুকবে, ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়া মানে ডেবিট। তাহলে অটোমেটিক ট্রানজেকশনটা মিলে যাবে। 4,000 4,000, একটা মোবাইল তো আমি ফেরত দিয়েছি, এই জন্য 4,000 4,000, 4,000 ট্রানজেকশন হবে। পারচেস রিটার্ন 4,000 ক্রেডিট, ক্যাশ 4,000 ডেবিট। এবার আমি এই 8,000 টাকা, যেই পারচেস টু মোবাইলস ফর টাকা 8,000 অন অ্যাকাউন্ট, তাহলে এই দিনের ট্রানজেকশনটা আসলে ছিল কি? এই দিনের ট্রানজেকশনটা আমার ছিল পারচেস হয়েছিল। পারচেস মানে দুইটা মোবাইল আমার কাছে আসছে। সো অ্যাসেট বেড়েছে, অ্যাসেট যদি বাড়ে এটা ডেবিট। অন দ্য আদার হ্যান্ড,
আমি ধারে মোবাইলটা কিনেছি, সো আমার অ্যাকাউন্ট পেয়েবলটা বাড়বে, অ্যাকাউন্ট পেয়েবলটাও সেই অবস্থায় অ্যাজ এ লাইবিলিটি বাড়বে। তখন ট্রানজেকশনটা আসলে এই দুইটা দিয়ে হতো। আর যদি 16 তারিখে এই ট্রানজেকশনটা হতো, তাহলে 20 তারিখে গিয়ে এটা ক্যাশ হতো না, এটা হতো অ্যাকাউন্ট পেয়েবল। কারণ অ্যাকাউন্ট পেয়েবল আপনার এখানে বেশি ছিল, মানে সরি, অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল না? সরি অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ আপনি ধারে পাবেন টাকাটা। আচ্ছা, ধারে পাবেন বলার সাথে সাথে তো বলছেন পাবো, ধারে পাবেন। এখানে দুইটা মোবাইল কিনেছেন, তাহলে 8,000 টাকা কি আপনি অ্যাকাউন্ট পাবেন না পেয়েবলই দিবেন? হবে। পেবল হবে, এটা পেবল হবে, রিসিভেবল হবে অ্যাকাউন্ট না। পেয়েবল হবে, রাইট। সো অ্যাকাউন্ট পেয়েবল, আর এই জায়গাটাতেও তখন ট্রানজেকশনটা হবে অ্যাকাউন্ট পেয়েবল দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এই জায়গায় তখন অ্যাকাউন্ট পেয়েবল তো আর থাকবে না, এটা রিসিভেবল হয়ে যাবে যেহেতু ফেরত দিচ্ছে। তখন মানে তখন আপনাকে যেভাবে ফেরত দিক না কেন, আপনি আপনার ট্রানজেকশনটা ওভাবে কভার করবেন যে ও আপনাকে ফেরত দিলে তা হয়তো আমার আপনার তখন সে অ্যাকাউন্ট আপনাকে পেবল কমে যাবে আর কি। অ্যাকাউন্ট পেয়েবলটা কমে যাবে, মানে তখন কমে এটা যাবে। ক্যাশ হবে না, অ্যাকাউন্ট পেয়েবলটা কমে যাবে। মানে আগে আপনি ঋণ ছিলেন 8,000 টাকা, এখন আপনার ঋণ হয়ে যাবে 4,000 টাকা। ঋণ যেহেতু কমে যায়, লাইবিলিটি যদি কমে, তাহলে সেটা ডেবিট হয়, এই জন্য এটা ডেবিট হবে। ঠিক আছে, রিভার্স ট্রানজাকশনের মতো। রাইট, রিভার্স ট্রানজেকশনের মতো। ডিপ্রিসিয়েশন টাকা 2,000 ফর ফার্নিচার। আচ্ছা, ডিপ্রিসিয়েশনটা আমরা আলাদা একটা ক্লাস আছে, আলাদা একটা চ্যাপ্টার আছে, আমরা সেখানে ডিটেইল পড়বো। ডিপ্রিসিয়েশনের কথা যদি আমি একটু বলে আসছিলাম আগে, কোন একটা ফার্নিচারের খরচ। ইনভিজিবল খরচ, যেটা বাহির থেকে দেখা যায় না, বাট অ্যাকাউন্টিং এর হিসেবে যে খরচটাকে লিঙ্ক করা হয়, সেই খরচটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন, সেই খরচটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন। সো ডিপ্রিসিয়েশনটা হচ্ছে 2,000, এই ডিপ্রিসিয়েশন ফার্নিচারের ডিপ্রিসিয়েশন। এবং এই ডিপ্রিসিয়েশনটা অলওয়েজ আপনার ট্রানজেকশনে ডিপ্রিসিয়েশনটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে দেখানো হয়। 21 তারিখের ট্রানজেকশনে ডিপ্রিসিয়েশন অলওয়েজ ডেবিট হবে, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা ক্রেডিট হবে। ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা সাধারণত দেখা যায় না। ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা সাধারণত দেখা যায় না। হ্যাঁ, এটা সাধারণত দেখা যায় না। সো ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, যখন কোনো ডিপ্রিসিয়েশন ক্রিয়েট হবে, এই ডিপ্রিসিয়েশনটা আমরা দুইটা পার্টে দেখাবো। দুইটা পার্টে দেখাবো মানে হচ্ছে ডিপ্রিসিয়েশন ডেবিট দেখাবো, পেমেন্ট খরচ, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিটে দেখাবো। 22 তারিখের ট্রানজেকশন, সোল্ড 2 সেট মোবাইল বিয়ারিং ইচ সেট প্রাইস টাকা 2,000 অন অ্যাকাউন্ট। বাকিতে বিক্রি করেছি, মোবাইল সেট বিক্রি করেছি, তাহলে আমি সেল করেছি 6,000 টাকা বাকিতে, মানে আমি টাকাটা পাবো। অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা সেট, পার সেটের দাম হচ্ছে 6,000, সো আমি লিখবো 12,000 অ্যাকাউন্ট রিসিভেবল, আর সেলস হচ্ছে 12,000। এক সেট মোবাইল রিটার্ন উইচ ওয়াজ সোল্ড অন এত তারিখে যে দুইটা মোবাইল আমি সেল করেছি, সেটার একটা রিটার্ন দিচ্ছি, তাহলে একটা ট্রানজেকশন হবে সেলস রিটার্ন, সেটা আমি বাকিতে দিয়েছি, এটা অন অ্যাকাউন্টে আবার ডেবিট ক্রেডিট হবে। যেটা একটু আগে বললেন যে রিভার্স ট্রানজেকশনটা যেভাবে করেছি সেভাবে। এখানটা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল 12,000 আর সেলস করেছি 12,000, তারপরের ট্রানজেকশনে সেলস থেকে একটা ফেরত দিয়েছে, তাহলে সেলস হচ্ছে, সেলস যদি করি এটা আমার অ্যাসেট কমে যায়, অ্যাসেট কমে যাওয়ার কারণে এটা ক্রেডিট হয়েছে। আর যখন আমাকে একটা মোবাইল ফোন আবার ফেরত দিয়েছে, তার মানে আমার অ্যাসেট বাড়বে, সো অ্যাসেট বাড়লে সেটা ডেবিট হবে। আর আমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল বাড়তি, সেই অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে গেলে সেটা ক্রেডিট। ক্রেডিট, এই হচ্ছে টোটাল অ্যাসেট অ্যান্ড লাইবিলিটির ডেবিট এবং ক্রেডিট, টোটাল ফ্র্যাকশন বা ইকুয়েশন। কোনো ট্রানজেকশন আছে যেটা রিপিট করার দরকার আছে? এনি ট্রানজেকশন? ভাইয়া, আমি আব্দুর রহমান বলছিলাম। আমার ওই যে ব্যাংক লোনের এটা একটু আবার যদি বলতেন, আমি একটা ইয়েতে অফিসে ছিলাম তো, একটু অন্য কাজে এঙ্গেজ ছিলাম। আচ্ছা, ব্যাংক লোনের ক্ষেত্রে আপনি মানে ব্যাংক লোনটা ডেবিট যে ক্রেডিটের কোন ঘরে বলছে বসবে? শুধু 52,000 টাকাটা বলতেছে, এখানে তো 2,000 টাকাটা একটু জাস্ট একটু ক্লিয়ার করে দিলে, আর কিছু না। ওকে, আমরা 50,000 টাকা লোন নিয়েছিলাম ওটা 17 যাবে। তারিখে যে ব্যাংক থেকে জি লোন নিয়েছিলাম সে আমাকে ক্যাশ দিয়েছে, জি। আর আমার আসলে লাইবিলিটি ক্রিয়েট হয়েছে লোন আকারে সেই ব্যাংকে।
লাইবিলিটিও বেড়েছে, ক্যাশও বেড়েছে। ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়লে এটা ডেবিট হয়, আর লাইবিলিটি বাড়লে সেটা ক্রেডিট হয়। ডেবিট ক্রেডিট দিয়ে আমরা 17 তারিখে ট্রানজেকশন কভার করেছিলাম। পরের দিন এসে আমি এই লোনটা পরিশোধ করে দিলাম, লোন পরিশোধ করে দিলাম। তাহলে লোনটা তো আমার লাইবিলিটি ছিল, লাইবিলিটিটা বেশি ছিল। এখন যখন লোন পরিশোধ করে দিলাম, তাহলে অটোমেটিক লাইবিলিটিটা, লোন লাইবিলিটিটা কমে যাবে। লোন হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি কমলে সেটা ডেবিট হয়, এটা ডেবিট হবে। 1 নম্বর কথা। আমি কি পরিশোধ করেছি? শুধু লোন পরিশোধ করেছি না, তার সাথে একটা ইন্টারেস্টও পরিশোধ করেছি। তাহলে ইন্টারেস্ট হচ্ছে আমার জন্য কি? ইন্টারেস্ট অবশ্যই লোনের পার্ট না, লোন না, লাইবিলিটি না। আমার ইন্টারেস্ট হচ্ছে আমার একটা এক্সপেন্স, খরচ। তাহলে ইন্টারেস্ট হচ্ছে আমার জন্য এক্সপেন্স। আমি এই এক্সপেন্সটা আমার জন্য বেড়েছে। তাহলে এক্সপেন্স যদি বাড়ে, তাহলে সেই এক্সপেন্সটা হয় ডেবিট। লোন যেহেতু কমেছে, এটা 50,000, লোন কমেছে 50K। আর ইন্টারেস্ট এক্সপেন্স আকারে আমার বেড়েছে, সেজন্য এটা ডেবিট 2K। সবকিছু মিলে হচ্ছে 52K। 52K আমি দিয়েছি কিভাবে? ক্যাশ আকারে। ক্যাশ হচ্ছে কি? অ্যাসেট। অ্যাসেট আমার কাছ থেকে চলে গেলে সেটা হবে ক্রেডিট। এই ট্রানজেকশন। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি, জি ওদের ভাইয়া। উইকটা খেয়াল করিনি আমি। এই যে ওকে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা একটু বলেন তো, ডেপ্রিসিয়েশনের বিষয়টা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের বিষয়টা আমরা একটু হোল্ড করছি, শুধু 2টা ট্রানজেকশন দেখিয়েছি, যে একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন আর একটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। কারণ এটা নিয়ে আরো লম্বা সময় কথা বলতে হবে, আমরা এটা নিয়ে একটা চ্যাপ্টারই আলোচনা করব, সেখানে একদম ব্রিফ আলোচনা করব। শুধু মনে রাখবেন যে যদি কোনো জায়গায় অ্যাকাউন্ট মানে আপাতত এই 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 চ্যাপ্টারের ম্যাথের জন্য, কারণ এটা ফাউন্ডেশন ক্লিয়ার করে আমি বলবো আপনাদেরকে, একদম এক কথায় বললে এটা কভার হবে না। ডিপ্রিসিয়েশনটা হচ্ছে কোনো একটা কোম্পানির, ডিপ্রিসিয়েশনটা যদি হিসাব করি, এটা হচ্ছে ডেবিট। আর এটার সাথে কন্ট্রাক্টটা এন্ট্রি দিতে হয়, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট আকারে দেখা হয়। অর্থাৎ ডিপ্রিসিয়েশনটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেটটা বাড়ছে বলে ডিপ্রিসিয়েশনটা দেখানো হয়, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা ক্রেডিট দেখানো হয়। যদি কারো মানে একটু কিউরিসিটি থাকে, যেহেতু ম্যাথ কানেক্টেড, আমরা একটু 1 মিনিট বলি। আমি একটা ফার্নিচার কিনেছি, আমার ফার্নিচার মানে আমি একটা টিভি কিনেছি, সেই টিভির দাম, টিভি না, আমি ধরেন একটা অফিসের ব্যবহারের জন্য ল্যাপটপ কিনেছি। ল্যাপটপের দাম হচ্ছে 50,000 টাকা। ল্যাপটপটা 1 বছর পরে, বাই ডিফল্ট ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সিস্টেম আমাকে বলে যে সেটা 1 বছর পরে আমি 50,000 টাকা সেল করতে পারবো না, কোনো না কোনো অ্যামাউন্ট আমাকে কম সেল করতে হবে। এটা রিয়েলিটি, এটাকে বলে যে 1 বছর পরে যদি আমি ল্যাপটপটা সেল করতে যাই, আমি কখনোই 50,000 টাকা সেল করতে পারবো না। কারণ ল্যাপটপটার উজ্জ্বলতা, ল্যাপটপের পার্টস, ল্যাপটপের অন্য অন্য ইনগ্রিডিয়েন্টগুলি ইন লাইন অ্যাকর্ডিং টু ইন পাস্ট ওয়ান থাকবে না। তো এটার দাম একটু কমবেই। তো এটার দাম কমার জন্য যতটুকু কমবে বলে বিবেচনা করা হয়, তাকে বলা হয় অপচয়। এটা হচ্ছে আমার ল্যাপটপটা, খেয়াল করবেন কথাটা, এটা হচ্ছে আমার ল্যাপটপ। এখন ল্যাপটপটা আমি প্রথম দিন যা কিনেছি, এখন সেই আছে। কালারটা একটু নষ্ট হয়েছে, উপরে একটু ধুলাবালি পড়েছে, কিন্তু ল্যাপটপে এমন হয় নাই যে ল্যাপটপের ব্যাটারি নেই, এমন না, ল্যাপটপ চলছে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। বাট অ্যাকাউন্টিং বলছে যে যখন 1 বছর পরে, মানে প্রত্যেকটা অ্যাসেটের একটা নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে, এই আয়ুষ্কালের পরে এই অ্যাসেটটাকে অ্যাসেট হিসেবে আর ট্রিট করা হবে না। তাহলে প্রতি বছর অ্যাসেটের এই যে ক্ষয় হওয়া, বা এই যে পুরাতন হয়ে যাওয়ার জন্য প্রাইস কমে যাওয়া, এই অংশগুলিকে বাংলায় বলা হয় অবচয়, ইংরেজি বলা হয় ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনটা আমরা ডেবিটের ঘরে কেন বসাই? আমি দেখাচ্ছি আসলে যে এই ল্যাপটপটা 1 বছর পরে তার 5,000 টাকা ভ্যালু কমছে, এটা দেখানোর চেষ্টা করছি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা হচ্ছে আমার কন্ট্রা এন্ট্রি, যেটা দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা 5,000 টাকা ভ্যালু কমছে। সো এইটা হচ্ছে আমার ক্রেডিট এন্ট্রি। বাট ডিপ্রিসিয়েশনটাকে আমি ডেবিট দেখাচ্ছি কেন? কারণ হচ্ছে এই 5,000 টাকা আমি হিসেবে দেখাচ্ছি যেটা পুরনো হওয়ার কারণে এটার ভ্যালুটা কমছে। বাট খেয়াল করে দেখেন,
এই 5,000 টাকার ল্যাপটপ কিন্তু শুরুর দিনে যেই ল্যাপটপটা ছিল এখনো কিন্তু সেই ল্যাপটপটাই আছে। তার মানে ল্যাপটপ যেই অ্যাসেট, সেই ল্যাপটপ অ্যাসেটের কোনো অংশ কিন্তু কমে নাই। মানে বোঝানো হচ্ছে আমি দেখাচ্ছি 5,000 টাকার ক্ষতি হয়েছে, বাট অ্যাসেটটা স্টিল 5,000 টাকা আমার এখানে ইনজেক্ট করানো আছে, মানে আমার ল্যাপটপটা ঠিক আগের মতোই আছে। সো এই 5,000 টাকা যেটা ক্ষতি দেখাচ্ছে, এটা আসলে আমার ক্ষতি না, এটা আমার আসলে অ্যাসেটের মধ্যেই পুনরুজ্জীবিত বা রিগেইন করানো বা রিভ্যাম্প করানো আছে। সো যেহেতু অ্যাসেটের মধ্যে 5,000 টাকা আসলে সেট করানো আছে, সো এই 5,000 টাকা ইনডিরেক্টলি আমার অ্যাসেটকে বাড়াচ্ছে। এই অ্যাসেটকে বাড়াচ্ছে বলে ডিপ্রিসিয়েশন নামে আমি এটাকে ডেবিট করি। এখন যদি এবার চিন্তা করেন অ্যাসেট, এটা দুই জায়গা থেকে ব্যাখ্যা করতে পারি। এবার আমি চিন্তা করি ডিপ্রিসিয়েশনকে আমি লাইবিলিটি ধরি, তাহলে কি হবে? ইট ইজ কোয়াইট পসিবল। আপনি বলেন ডিপ্রিসিয়েশন তো একটা খরচ, ব্যয়, তাহলে ডিপ্রিসিয়েশন একটা লাইবিলিটি। মানে আমার খরচ হয়ে গেছে, ল্যাপটপ পুরনো হয়ে গেছে। ল্যাপটপ যেহেতু পুরনো হয়ে গেছে, এটা এখন আগের মতো কালার নাই, উপরে ধুলাবালি পড়ে গেছে, সো এটার দাম 5,000 টাকা কমে যাবে। তাহলে 5,000 টাকা যদি কমে যায়, তাহলে ল্যাপটপের এই 5,000 টাকা আমার আসলে আমার হাত থেকে খরচ হয়ে গেছে। মানে আমার খরচ বেড়েছে, ল্যাপটপের এগেনস্টে 5,000 টাকা আমার খরচ বেড়েছে। তাহলে যদি খরচ বাড়ে, মানে আমার কাছ থেকে যদি এই 5,000 টাকা চলে যায়, যদি লাইবিলিটি হয়, লাইবিলিটি যদি বাড়ে তাহলে আমরা সেটাকে কোথায় রাখি? লাইবিলিটি যদি বাড়ে তাহলে আমরা সেটাকে কোথায় দিই? ক্রেডিটের ঘরে দিই। লাইবিলিটি যদি বাড়ে তাহলে সেটা আমরা কোন ঘরে দিই? লাইবিলিটি যদি বাড়ে কোন ঘরেতে যায় সেটা? ক্রেডিট। ক্রেডিটের ঘরে। আর লাইবিলিটি যদি কমে তাহলে আমরা সেটা কোন ঘরে দিই? ডেবিটের ঘরে। ডেবিটের। ডেবিটের ঘরে দিই। আমার এখানে যে ডিপ্রিসিয়েশনের ইস্যুটা, যদি অ্যাসেটের পার্ট থেকে চিন্তা করি, স্টিল আমার কম্পিউটার ইজ ইনটেক, সো আসলে এই 5,000 আমার অ্যাসেটের ঘরেই থাকছে। এজন্য আমি অ্যাসেটের পার্সপেক্টিভে এটা ডেবিট দেখাচ্ছি, মানে অ্যাসেট বাড়ছে এটুকুর আকারে দেখাচ্ছি। আর লাইবিলিটির ক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি, যে সিস্টেম আমাকে দেখাচ্ছে, হ্যাঁ সিস্টেম আমাকে দেখাচ্ছে যে আমার এতটুকু লাইবিলিটি কমে যাচ্ছে। এতটুকু লাইবিলিটি কমে যাচ্ছে মানে হচ্ছে এটা অন্য একটা হেডে চলে যাচ্ছে। সেটা রিকভারি করছে কে? সেইটা রিকভারি করছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এই জন্য ডিপ্রিসিয়েশনকে অলওয়েজ ডেবিট করা হয়, আর এটার কন্ট্রাএন্ট্রি হিসেবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একটা অ্যাকাউন্ট অ্যাড করা হয়, যেটাকে আমরা ক্রেডিট দেখাই। হুম। তাহলে আমাদের মোটামুটি ট্রানজেকশন শেষ। এবার পরের অংশটুকু 5 মিনিট, আর 5 মিনিট নিব ক্লাস, তারপরে শেষ হয়ে যাবে। জার্নাল শেষ, জার্নালে যোগ বিয়োগ ডেবিট ক্রেডিট হয়ে গেল। এবার প্রিপেয়ার লেজার। লেজার করব। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল, পরীক্ষাতে কি এতগুলো না ট্রানজেকশন না, আসবে? এতগুলি ট্রানজেকশন আসবে না। পরীক্ষায় 7-8টা ট্রানজেকশন আসবে হাইয়েস্ট। আমি এতগুলি দিয়েছি কারণ এখানে আমরা সকল জিনিসকে একত্রে নিয়ে আসছি একটা ম্যাথ, এই জন্য আমাদের ট্রানজেকশনটা একটু বড়। পরীক্ষায় 7-8টা হাইয়েস্ট, 8টার বেশি আসবে না। আচ্ছা, যদি আমরা লেজার করতে যাই, লেজারটা আপনারা করবেন, লেজারটা আপনারা করবেন। যদি আমি লেজার করতে যাই, এই ম্যাথের লেজার করব। লেজার করা মানে হচ্ছে লেজার করব প্রত্যেকটা ট্রানজেকশনকে আলাদা আলাদা ভাবে নিয়ে। যেমন আমি যদি লেজার করতে যাই, ধরেন ক্যাপিটালে লেজার করলাম, আমি প্রথমে দেখব যে আমার এই যে জার্নালের ক্ষেত্রে এখানে কয়টা এন্ট্রি আছে। ক্যাপিটাল আছে, ল্যান্ড আছে, ক্যাশ আছে, ফার্নিচার আছে, তারপরে অ্যাকাউন্ট পেয়েবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ক্যাশ আছে, এভাবে ট্রানজেক্ট দেখব। দেখার পরে যদি আমি ক্যাপিটালের ট্রানজেকশনটা নিই, ক্যাপিটাল পুরো জায়গায় কত জায়গায় আছে সেটা দেখব। যদি আমি অত জায়গায় যদি না পাই, যত জায়গায় ক্যাপিটালের ট্রানজেকশন পাবো আমি সেই ট্রানজেকশনটাকে অ্যাকুমুলেট করব লেজারে। তাহলে আমি প্রথমে ক্যাপিটালের ট্রানজেকশন দেখছি। ক্যাপিটালে আমি শুধুমাত্র মার্চের 1 তারিখে একটা ট্রানজেকশন দেখেছি। ক্যাপিটাল মার্চের 1 তারিখে ট্রানজেকশন হয়েছে, 1 তারিখে ক্যাপিটাল। সেই ট্রানজেকশনের কাউন্টার এন্ট্রি পার্টি কি ছিল? ক্যাশ ছিল। এজন্য আমি এখানে লিখেছি কাউন্টার এন্ট্রি পার্টির নাম লিখেছি, এক্সপ্লেনেশন লিখেছি। ক্যাপিটাল আসলে ক্রিয়েট হয়েছিল ক্যাশের এগেনস্টে।
ক্যাপিটাল কি আকারে ক্রেডিট হয়েছিল, মানে ক্যাপিটালের স্ট্রাকচারটা কি ছিল, ক্যাপিটালের স্ট্রাকচারটা ওখানে ক্রেডিট আকারে ছিল, এই যে ক্রেডিট আকার। দেখেন ক্যাপিটালের ঘরে আমি লেখাবো, এটা ক্রেডিট আকারে আছে, ক্রেডিট টাকা, ব্যালেন্স হচ্ছে 40,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। সেম একই রকম ল্যান্ড কয় তারিখে হয়েছে সেটার কাউন্টার এন্ট্রি কি, ফার্নিচার এগুলির কোনটার কাউন্টার এন্ট্রি কি, এগুলি বসাবো। স্যালারি এক্সপেন্সটা এক্স্যাক্টলি যেটা সেটা এখানে বসাবো, বাট এই এক্সপ্লেনেশনে লিখবো তার কাউন্টার এন্ট্রিটা যেটা ছিল সেটা। যখন একের অধিক ট্রানজেকশন হয়, কোনোটার মধ্যে একের অধিক ট্রানজেকশন হতে পারে, কোনোটার মধ্যে একের অধিক ট্রানজেকশন হতে পারে, যেমন অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবলের 3 তারিখে একটা ট্রানজেকশন ছিল, 4 তারিখে ছিল, 5 তারিখে ছিল, 15 তারিখে ছিল। আমি অ্যাকাউন্টস পেয়েবলের 3 তারিখের ট্রানজেকশনে কাউন্টার ট্রানজেকশন ছিল ফার্নিচার, 4 তারিখে কাউন্টার ট্রানজেকশন ছিল অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, 5 তারিখে কাউন্টার ছিল ক্যাশ, 13 তারিখে ছিল ইউটিলিটি এক্সপেন্স, লিখেছি। অ্যাকাউন্ট পেয়েবল 3 তারিখে যে ট্রানজেকশন ছিল সেটা ক্রেডিট ট্রানজেকশন ছিল, অ্যাকাউন্ট পেয়েবল সেটা লিখেছি এখানে। 4 তারিখে ক্রেডিট ট্রানজেকশন ছিল সেটা লিখেছি এখানে, বাট 5 তারিখে অ্যাকাউন্ট পেয়েবলটা ডেবিট ট্রানজেকশন ছিল সেটা লিখেছি এখানে। 13 তারিখে অ্যাকাউন্ট পেয়েবলটা ক্রেডিট ট্রানজেকশন ছিল সেটা লিখেছি এখানে। তাহলে এটা যোগ করেছি, যোগ করে দেখলাম 5,000, মানে সরি 23,000, আর যেহেতু ডেবিট ক্রেডিট, ডেবিটের অংশটুকু বাদ দিলে এটা 21,000 ক্রেডিট ব্যালেন্স থাকলো। তার মানে অ্যাকাউন্ট পেয়েবল আমার এখন ক্রেডিট ব্যালেন্স আছে 21,000। সেম ক্যাশের ক্ষেত্রে এই এতগুলি ট্রানজেকশন হয়েছে, কাউন্টার পার্টি যোগ বিয়োগ করার পরে আমি ব্যালেন্স দেখছি আমার 21,000 টাকা ডেবিট ব্যালেন্স আছে। সেম অ্যাডভার্টাইজিং, সেলস ইত্যাদি ইত্যাদি করার পরে আমি প্রত্যেকটার ব্যালেন্সটা এখানে নিয়ে নিয়েছি। ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে এই ম্যাথটাকে পরিশুদ্ধভাবে একটা লাইন করা। ট্রায়াল ব্যালেন্সে আমি কি করব, জার্নাল যে লেজারে যেটা করেছি, যেমন এখানে ক্যাপিটাল, ক্যাপিটাল লিখবো, ক্যাপিটালের অ্যামাউন্টটা কি ডেবিট ঘরে আছে না ক্রেডিট ঘরে আছে সেই ঘরে লিখবো। ক্যাপিটাল লিখে ডেবিট মানে সমষ্টিক আকারে লিখবো, এই যে ক্যাপিটাল, এটা ক্রেডিট ঘরে আছে লিখছে। ল্যান্ড 2 নম্বর এন্ট্রি ছিল, ল্যান্ড কোন ঘরে আছে সেটা একটু, মানে ল্যান্ডের সামারিটা যেটা সেটা লিখছি। ফার্নিচারের সামারিটা ডেবিট ক্রেডিট ঘরে লিখলে অটোমেটেড এই দুইটা জিনিস মিলে যাবে, মিলে গেলে আমার ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। আই এম এক্সট্রিমলি সরি যে ক্লাসটা একটু লম্বা হয়েছে, বাট আমরা একটা কমপ্লিট ম্যাথ শেষ করেছি। আপনাদের কাজ হচ্ছে বাইরের ম্যাথ করার দরকার নাই, আমরা যে ম্যাথটা করেছি এটা প্রথমে রেকর্ডিংটা শুনে এই ম্যাথটা করবেন, তারপরে এই শিটে আমরা একটা ম্যাথ দিয়েছি আগে করা করা আছে, সেই ম্যাথটা নিজেরা করে অ্যান্সারটা এটার সাথে মিলাবেন, নিজেরা করবেন। প্রশ্ন তো এখানে দেওয়া আছে, এই হচ্ছে প্রশ্ন, এ হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নটা দেখবেন, দেখার পরে নিজের মতো করে সলিউশনের সাথে মিলাবেন। থ্যাংক ইউ সো মাচ।